লাইভে গেছি আমরা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ হিসাব বিজ্ঞানের সকল গুরুত্বপূর্ণ থিওরি প্রশ্ন, কি বললাম, থিওরি প্রশ্ন নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ সকল যে থিওরি প্রশ্নগুলো আছে আমরা ওই সকল থিওরি প্রশ্নগুলো আজকে আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করব। ঠিক আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, থিওরি প্রশ্নগুলো আমরা পড়াশোনা করব। সবাই একটু কষ্ট করে ক্লাসে জয়েন হয়ে যান। কি অবস্থা সবার? সবাই কমেন্ট করে জানান যে আপনাদের সবার কি অবস্থা, ভালো আছেন কিনা সবাই। আপনাদের সবার কি অবস্থা সবাই হচ্ছে একটু কষ্ট করে আমাকে জানান যে আপনাদের সবার কি অবস্থা, ভালো আছেন কিনা। ঠিক আছে, সবাই হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যেতে হবে। ঠিক আছে, সবাইকে একটু কষ্ট করে হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাইতে হবে। বুঝা গেছে? সবাই ক্লাসে জয়েন হয়ে যান। ঠিক আছে, আমরা আজকে সকল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে ভাই, আজকের ক্লাসের মূল কথা হচ্ছে ভাইয়া আপনাকে নোট করতে হবে। আজকের ক্লাসের আজকের ক্লাসের মূল কথা কি? আজকের ক্লাসের মূল কথা হচ্ছে ভাইয়া আপনাকে নোট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আজকে নোট ডাউন করতে হবে। এই সাউন্ড কি কম? ঠিক আছে, সবাই হচ্ছে এই সাউন্ড কম, সাউন্ড কি কম? এই সাউন্ড কি কম নাকি? জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
ভাই আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আজকের ক্লাসের খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, ঠিক আছে? সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে এবং ক্লাসটাকে নোট করতে হবে, ঠিক আছে? ক্লাস নোট। আজকে আপনি ক্লাস নোট ডাউন করতে হবে। যদি আপনি ক্লাসে নোট ডাউন না করেন আপনি অনেক কিছু মিস্টেক করে যাবেন, ঠিক আছে? আজকে আমি শুধুমাত্র একটা প্রশ্ন সলভ করাবো না, একটা প্রশ্নের মাধ্যমে আপনাকে আমি অনেকগুলো প্রশ্ন সমাধান করাবো, ঠিক আছে? একদম পুরো আমরা পুরা থিওরিকে আমরা রিভিশন দেব ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা হচ্ছে পুরা থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে আমরা ওই জিনিসগুলোকে আজকে পুরোটাই রিভিশন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো এর জন্য মেইন যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনাকে আমার সাথে ফার্স্ট টু লাস্ট আমার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার সাথে ফার্স্ট টু লাস্ট হচ্ছে আমার সঙ্গে আপনারা পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, দেন আপনি একটা ভালো কিছু এখান থেকে কি করতে পারবেন, আর্ন করতে পারবেন, ঠিক আছে? ওকে। জি বলে। কি সাউন্ড, কি এই সাউন্ড কি খুবই কম? আমি তো খুব জোরে জোরে কথা বলতেছি, সাউন্ড কম? সাউন্ড কম? কি বলতেছেন, সাউন্ড কম? হ্যাঁ, দেখেন, আজকের ক্লাসের অর্থাৎ আজকে, জি ওয়ালাইকুম আসসালাম, আজকের ক্লাসের স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন ক্লিয়ার কিনা বলেন তো, এখন ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে কি করবেন, সবাই হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, যদি পারেন, মানে যদি পারেন একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? যদি পসিবল হয় তাহলে কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন। কারণ হচ্ছে এই যে যে- এখানে অনেকগুলো পিডিএফ আছে, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন আছে। তো সবগুলো প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এই পিডিএফ গুলো কিন্তু আপনাদের জন্যই করা হয়। সো সো সবাই হচ্ছে যদি পারেন, সো সো একটু কষ্ট করে হচ্ছে সবাই কি করবেন, সবাই একটু কষ্ট করে হচ্ছে। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করি, একটা কথা ক্লিয়ার করি, ঠিক আছে? আমি তো সাউন্ডই বুঝতে পারতেছি না, ঠিক আছে? একটা কথা ক্লিয়ার করি ভাই, কুমিল্লাতে কুমিল্লাতে অ্যাকাউন্টিং প্রশ্ন হবে 30টা, কুমিল্লাতে অ্যাকাউন্টিং প্রশ্ন হবে 30টা, তার মধ্যে তার মধ্যে 20টা হবে থিওরি, 20টা প্রশ্ন হবে থিওরি, এবং 10টা প্রশ্ন হবে ম্যাথ, এইরকমই হয়, মানে রেশিওটা এমনই হয়, ঠিক আছে? অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 30 মার্ক ভাইয়া। এই 30 মার্কের মধ্যে, এই 30 মার্কের মধ্যে আপনি 20 মার্কই আপনি থিওরি থেকে পাবেন, বুঝছেন? আপনি 20 মার্কই কই থেকে পাবেন, আপনি 20 মার্কই হচ্ছে আপনি থিওরি থেকে পাবেন। আর আপনি 10 মার্ক, আপনি 10 মার্ক পাবেন হচ্ছে আপনি ম্যাথ। তার মানে আপনাকে মনে রাখতে হবে এই থিওরি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? অর্থাৎ থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ থিওরি, ঠিক আছে? সো আজকের পিডিএফ থেকে আজকে যা পড়াবো তা থেকে কুমিল্লাতে আসবে, তা থেকে কুমিল্লাতে 100% কমন আসবে ইনশাল্লাহ, 100% কমন আসবে, কুমিল্লাতে 100% কমন আসবে। এবং জিএসটি তে 100% কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? জিএসটি, এটা আমি কথা দিতে পারতেছি, এটা আমি কথা দিচ্ছি, কুমিল্লাতে 100% কমন আসবে, এবং জিএসটি তে 100% কমন আসবে ইনশাল্লাহ। জাস্ট আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, আমি যা বলবো তা নোট ডাউন করতে হবে ভাইয়া, আমি যা বলবো তা নোট ডাউন করতে হবে, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ একসাথে রিভিশন দেব, আমরা আজকে একসঙ্গে রিভিশন দেব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ওকে, শেয়ার ডান, যারা শেয়ার করছেন আমরা সবাইকে পিডিএফ দিব, যারা শেয়ার করছেন আমরা সবাইকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, আজকে মনে রাখবেন, যারা আমাদের ক্লাসটা শেয়ার করেছেন তাদেরকে আজকে এই পিডিএফটা দেওয়া হবে, তাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস
শুরু করতে যাচ্ছি। সবাই বিসমিল্লাহ পড়ে সবাই শুরু করেন, সবাই নোট করবেন, সবাই নোট করবেন, ঠিক আছে? সবাই নোট করবেন, সবাই নোট করবেন। কি বলছে দেখেন, নিচের কোনটি, নিচের কোনটি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, কি বলছে? নিচের কোনটি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত। ভাইয়া মনে রাখতে হবে, ভাইয়া মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে তিনটা। কি বললাম? অর্থাৎ হিসাব বিজ্ঞানের, ঠিক আছে, আমরা জানি হিসাব বিজ্ঞানের শাখা, এই হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে তিনটি। কয়টি? হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে? এরপরে নাম্বার টু, মনে রাখবেন নাম্বার টু কি ভাইয়া? নাম্বার টু হচ্ছে, নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এরপরে নাম্বার থ্রি, ভাইয়া মনে রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। কি ব্যয় হিসাব বিজ্ঞান? নাম্বার থ্রি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ঠিক আছে? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখা। ভাইয়া মনে রাখতে হবে, এই যে, এই যে আর্থিক হিসাব বিজ্ঞান রয়েছে, কি রয়েছে? এই যে, এই যে আর্থিক হিসাব বিজ্ঞান রয়েছে, এই আর্থিক হিসাব বিজ্ঞান বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে। কি করে? বহিস্থ ব্যবহারকারীর নিকট, ঠিক আছে? এই যে আর্থিক হিসাব বিজ্ঞান, এই আর্থিক হিসাব বিজ্ঞান বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে। কার কাছে? বহিস্থ। এরপরে মনে রাখবেন, এই আর্থিক হিসাব বিজ্ঞান, এই আর্থিক হিসাব বিজ্ঞান আইএফআরএস, এই আর্থিক হিসাব বিজ্ঞান আইএফআরএস এবং আইএএস এই মানগুলোকে ফলো করে, এই মানগুলোকে ফলো করে কে? এই যে আর্থিক হিসাব বিজ্ঞান কে ফলো করে? কে ফলো করে বলুন তো? কে ফলো করে বলুন তো? আর্থিক হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে? মনে রাখবেন। এরপরে নাম্বার টু, নাম্বার টু কি ভাইয়া? নাম্বার টু হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। কোন হিসাব বিজ্ঞান? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। মনে রাখতে হবে, এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই দুইটা হিসাব বিজ্ঞান একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে তথ্য সরবরাহ করে। কার কাছে? একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে, অথবা বলতে পারি বিভাগ ভিত্তিক। একটা প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক, কি ভিত্তিক? একটা প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক। আপনি বলতে পারেন অভ্যন্তরীণ, বলতে পারেন বিভাগ ভিত্তিক তথ্য সরবরাহ করে। কি করে? তথ্য সরবরাহ করে, ঠিক আছে? কি করে? তথ্য সরবরাহ করে। ভাইয়া মনে রাখবেন, ঠিক আছে? এই যে, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আইএফআরএস, কি বললাম? আইএফআরএস এবং আইএএস এই মানগুলো ফলো করে না, এই মানগুলো ফলো করে না, এই মানগুলো কি করে না? ফলো করে না। আরেকটি কথা মনে রাখবেন ভাইয়া, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই দুইটা হিসাব বিজ্ঞান, ঠিক আছে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করে। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এরা ভবিষ্যৎ লেনদেন নিয়ে কাজ করে, এরা ভবিষ্যৎ লেনদেন নিয়ে কাজ করে। মনে রাখবেন, আর্থিক হিসাব বিজ্ঞান, ভাইয়া আর্থিক হিসাব বিজ্ঞান অতীত লেনদেন নিয়ে কাজ করে, বকেয়া ভিত্তি ফলো করে। অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান কি করে? আর্থিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তি ফলো করে। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করে। ওকে, ডান, নোট ডান, নোট ডান। বলেন এবার কি বলছে? নিচের কোনটি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত? ভাই আর্থিক অবস্থা নির্ণয়, এটা তো আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ হবে না। আর্থিক পরিকল্পনা গ্রহণ, ঠিক আছে? আর্থিক কি? পরিকল্পনা গ্রহণ। এরপর দেখেন তো আর্থিক লাভ ক্ষতি নির্ণয়, লাভ ক্ষতি হবে, এটা আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। উৎপাদন ব্যয় নির্ণয়, এটা তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কাজ। আর্থিক পরিকল্পনা গ্রহণ হবে না, এটা হবে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। কি হবে? এটা হবে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। বুঝছেন? এটা হবে কি? ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবার নোট ডান? সবাই নোট করছেন? সবার নোট ডান কিনা বলতে হবে, সবাই নোট করতে হবে। আজকে পড়াশোনা সবাই নোট করতে হবে ভাই। আজকে উত্তর করার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাকে নোট ডাউন করতে হবে। সবার নোট ডান বলতে হবে, ঠিক আছে? ওকে, সবাই নোট করছেন? সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার কিনা ভাই? এখান থেকে একটা মার্ক আপনি জেএসটি অথবা কুবিতে পাবেন। এখান থেকে এক মার্ক আপনি জেএসটি অথবা কুবিতে, এখান থেকে এক মার্ক থাকবে ভাইয়া। আপনি জেএসটি অথবা কুমিল্লাতে এখান থেকে এক মার্ক থাকবে। বুঝা গেল? জেএসটি অথবা কুবিতে এখান থেকে
মাস্ট বি 1 মার্ক থাকবে, বুঝছেন? ওকে, সবাই নোট ডাউন কিনা একটু আমাকে জানাইতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে এরপরে আমরা চলে যাই 2 নম্বরে। 2 নাম্বার আনসার করতে হবে ভাইয়া। কি বলছে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। কি বলছে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ভাইয়া আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ। কি বলছে ভাইয়া? আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ। ভাইয়া এটা তো হবে না, ঠিক আছে? আমরা বলছিলাম উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, আই আইএএস আইএএস এবং বিএফআরএস এইগুলো ফলো করে না, এগুলো ফলো করে না। ফলো মানে কি? এগুলো অনুসরণ করে না, এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? এরপরে দেখেন, প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান। ইয়েস, দিস ইজ দ্য আনসার। আমরা বলছিলাম না উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান একটা প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান করে। তো আনসার হচ্ছে বি নাম্বার। দেখেন কি বলছে? সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান। মনে রাখবেন এটা আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। এটা কার কাজ? এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। কার কাজ? এটা হচ্ছে আমার আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। ব্যবসায় অর্থায়নে সহায়তা, এটাও আমার আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। এটাও কি? এটাও মূলত হচ্ছে আমার আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ, বুঝা গেছে? আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ, এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। এটাও কি? এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ। তাহলে আমার আনসার হবে খ নাম্বার, প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান। একটা প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান। এই 2 নাম্বার ডান। 2 নাম্বার ডান কিনা বলেন? 2 নাম্বার ক্লিয়ার কিনা বলতে হবে ভাইয়া। 2 নাম্বার ডান কিনা বলতে হবে, ঠিক আছে? 2 নাম্বার ডান কিনা বলতে হবে, ঠিক আছে? 2 নাম্বার ডান কিনা বলতে হবে। এরপরে দেখেন কি বলছে? কখন এবং কোথায় আন্তর্জাতিক হিসাবমান কমিটি, তার মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে? এই আন্তর্জাতিক হিসাবমান কমিটি এর ইংরেজি কি বলেন তো? এই আন্তর্জাতিক এই আন্তর্জাতিক হিসাবমান কমিটি এর মানে হচ্ছে আইএএসসি। আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। মনে রাখতে হবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। কত? 1973 সালে। কোথায় ভাইয়া? যুক্তরাজ্যে। কোথায় ভাইয়া? যুক্তরাজ্যে। কোথায়? যুক্তরাজ্যে, ঠিক আছে? এই আন্তর্জাতিক হিসাবমান কমিটি এর ইংরেজি কি? ইংরেজি হচ্ছে আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1973। কোথায়? যুক্তরাজ্যে। কোথায়? যুক্তরাজ্যে। এখন যদি বলে ভাইয়া আইএএসবি, যদি বলে আইএএসবি তার মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা কবে প্রতিষ্ঠিত হয় ভাইয়া? মনে রাখতে হবে 2001। কত? 2001। এই আইএএসসি থেকে প্রতিষ্ঠিত হয়েছিল আইএএসবি, বুঝা গেছে? তাহলে আইএএসসি 1973 যুক্তরাজ্যে। যদি বলে আইএএসবি তার মানে এটা 2001। কত? 2001, ঠিক আছে? তাহলে 1973 যুক্তরাজ্যে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। এই 3 নাম্বার ডান। 3 নাম্বার ডান কিনা বলেন? পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এবার দিয়ে দিছে বাংলাতে। আপনাকে পরীক্ষায় আসতে পারে আইএএসসি কবে প্রতিষ্ঠিত হয়? 1973। আর আইএএসবি 2001। ডান। সবাই ডান কিনা বলেন? সবাই 3 নাম্বার ডান কিনা বলেন? সবাই 3 নাম্বার ডান কিনা? ভাই আজকের ক্লাসে নোট করতে হবে ভাইয়া। সবাই 3 নাম্বার ক্লিয়ার? সবাই 3 নাম্বার ক্লিয়ার? যারা ক্লাসটা শেয়ার দিবেন তাদেরকে আমরা এই পিডিএফ দিয়ে দিব। তাদেরকে আমরা এই পিডিএফটা পাঠাই দিব। তারা শুধুমাত্র পিডিএফ দেখে গেলে হবে। তারা শুধুমাত্র পরীক্ষার আগে এই পিডিএফ দেখে গেলে হবে। যারা ক্লাস শেয়ার করবেন তাদেরকে এই পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ডান। ওকে, 3 নাম্বার ডান। এরপরে ভাইয়া আনসার করেন তো, ভাইয়া আনসার করেন তো। কি বলছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইএএসবি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আইএএসবি একটু আগে বললাম না ভাইয়া? আইএএসসি আইএএসসি হচ্ছে 1973। কত ভাইয়া? আইএএসসি হচ্ছে 1973। এরপরে আইএএসবি আইএএসবি হচ্ছে 2001। কত ভাইয়া? 2001। ক্লিয়ার? তাহলে 1989 হবে না, 1973 হবে না। ইয়েস, 2001। এটা তো হবে না, এটা তো হবে না, ঠিক আছে? কত? 2001। ভাইয়া কত বলেন তো? 2001। 4 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? এই 4 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 4 নাম্বার ডান ডান ডান। ডান হলে সবাই ডান লিখেন। ডান হলে সবাই ডান লিখে ফেলেন ইনশাল্লাহ, ঠিক আছে? 4 নাম্বার ডান হলে ডান লিখে ফেলেন। আমরা 5 নাম্বারে চলে যাই। হ্যাঁ, আসপিতা বাসুম, জাহিদা, দীপা,
ঠিক আছে, নুসরাত জাহান মুন্নি, এমডি রাকিব, তালহা জামান, ডান, ভেরি গুড তালহা জামান। ঠিক আছে, ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলছে ভাইয়া দেখেন, নিচের কোনটি আয় বিবরণীতে, কোন বিবরণী ভাইয়া, নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? আয় বিবরণী মানে কি ভাইয়া, নোট মনে রাখবেন, আয় বিবরণী, ঠিক আছে, আয় বিবরণী মানে কি, আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। আয় বিবরণী মানে কি, আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। কি বিবরণী? বিশদ আয় বিবরণী। ভাইয়া মনে রাখতে হবে, এই বিশদ আয় বিবরণীতে আমরা কি করি, আমরা সকল আয় আর ব্যয়কে হিসাব করি না ভাইয়া, আমরা এই আয় বিবরণীতে আমরা সকল আয় এবং ব্যয়কে হিসাব করি। কি করি? সকল আয়, সকল আয় এবং সকল আয় এবং ব্যয়কে, সকল আয় এবং ব্যয়কে আমরা লিপিবদ্ধ করি, রাইট? আমরা এই আয় বিবরণীতে সকল আয় এবং ব্যয়কে লিপিবদ্ধ করি ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখেন তো কি বলছে, কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? ভাইয়া লাভ লোকসান কি আয় আর ব্যয় না? অবশ্যই দেখানো হয় ভাইয়া। আয়কর খরচ, এই যে খরচ দেওয়া আছে তার মানে কি অবশ্যই ব্যয় দেখানো হয় ভাইয়া। বিক্রয় বাট্টা অবশ্যই দেখানো হয়। অপরিচালন খাত হতে আদায় ভাইয়া, এটাও তো দেখানো হয়, এটাও দেখানো হয় ভাইয়া। শেয়ার প্রিমিয়াম, ভাইয়া শেয়ার প্রিমিয়াম জিনিসটা কি ভাইয়া? শেয়ার প্রিমিয়াম মানে কি জানেন? এটা হচ্ছে শেয়ার অধিহার ভাইয়া। কি শেয়ার প্রিমিয়াম মানে হচ্ছে শেয়ার অধিহার, যা একটা মালিকানা সত্ত্ব হিসাব, যা একটা কি হিসাব, যা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব হিসাব। যা কোন হিসাব ভাইয়া বলুন তো? যা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব হিসাব। এই যে শেয়ার প্রিমিয়াম অথবা শেয়ার অধিহার, এটা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব হিসাব। আমরা কি আয় বিবরণীতে মালিকানা সত্ত্ব লিখি? লিখি না, তাই আমার আনসার হবে বি নাম্বারটা, অর্থাৎ শেয়ার প্রিমিয়াম। আমার আনসার কোনটা হবে? বি নাম্বারটা, শেয়ার প্রিমিয়াম। বুঝা গেছে ভাইয়া? ডান? আমার কথা ক্লিয়ার? ডান কিনা বলেন? এই যে এটা ক্লিয়ার কিনা বলেন? নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? ঠিক আছে, শেয়ার প্রিমিয়াম আমরা দেখাই না। ডান? হ্যাঁ, জাহিদা দীপা, এরপরে সাবিকুন নাহার, আয়শা, ইসা জাহান, নুসা জাহান, ভেরি গুড। শেয়ার প্রিমিয়াম কি বললাম? শেয়ার, সবাই নোট করতে হবে, নোট করতে হবে, ঠিক আছে, ওকে। আমরা, ঠিক আছে, এরপরে আমরা কিছু জিনিস শিখবো, এরপরে আমরা কিছু জিনিস শিখবো ভাইয়া, ঠিক আছে, এরপরে আমরা কিছু জিনিস শিখবো, ঠিক আছে। সবাই একটু গুরুত্বপূর্ণ আলোচনা, দেখেন কি বলছে আমাদেরকে, যদি বলে প্রস্তাবিত লভ্যাংশ, কি বললাম? যদি আমাদেরকে বলে প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশ, কি বললাম? যদি আমাদেরকে বলে প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশ, দুইটাই সেম জিনিস। দুইটাই কি জিনিস? দুইটাই ভাইয়া সেম জিনিস, ঠিক আছে। মনে রাখবেন, লভ্যাংশ ঘোষণা করলে, কি করলে? যদি আপনি লভ্যাংশ ঘোষণা করেন ভাইয়া, যদি আপনি লভ্যাংশ ঘোষণা করেন ভাইয়া, লভ্যাংশ ঘোষণা করে কই থেকে? মনে রাখবেন, লভ্যাংশ ঘোষণা করে হচ্ছে সংরক্ষিত আয় থেকে। কই থেকে? একটা প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করে হচ্ছে সংরক্ষিত আয় থেকে। কই থেকে? লভ্যাংশ ঘোষণা করে হচ্ছে সংরক্ষিত আয় থেকে, ঠিক আছে, সংরক্ষিত আয় থেকে। ভাইয়া আপনি লভ্যাংশ ঘোষণা করছেন, আপনি লভ্যাংশ এখন পর্যন্ত দিছেন বলেন তো? আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, ঠিক আছে, আপনি কি এখনো দিছেন তাকে? দেন নাই। তার মানে এই যে আপনি তাকে দিবেন বলছেন, এখন পর্যন্ত দেন নাই, তার মানে কি আপনি তার কাছে কি দায়বদ্ধ না ভাইয়া? আপনি তার কাছে দায়বদ্ধ না? আপনি তাকে বলছেন আমি তোমাকে লভ্যাংশ দিব কিন্তু দেই নাই, তার মানে কি আপনি তার কাছে দায়বদ্ধ ভাইয়া। যদি দায়বদ্ধ হন তার মানে কি, তার মানে কি এটা চলতি দায় না, তার মানে আপনার কি চলতি দায়ে বসবে, তার মানে কি চলতি দায়ে বসবে। কই বসবে ভাইয়া? এটা চলতি দায়ে বসবে। কই বসবে? এটা চলতি দায়ে বসবে। বুঝা গেছে আমার কথা? বুঝছেন তো? প্রস্তাবিত লভ্যাংশ অথবা ঘোষণাকৃত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণী হতে বাদ যাবে, আর আর্থিক বিবরণীতে চলতি দায়ে পাশে বসবে। কই বসবে? চলতি দায়ে পাশে বসবে, ঠিক আছে, চলতি দায়ে পাশে বসবে। দেখেন, এরপরে দেখেন, ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন কি বলছে, আলফা কোম্পানির, কি কোম্পানির ভাই মনে রাখতে হবে, ঠিক আছে। দেখেন তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই, ঠিক আছে। দেখেন কি বলছে, আলফা কোম্পানির 10 লক্ষ টাকার প্রাপ্য রয়েছে। প্রাপ্য ভাইয়া, প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে হচ্ছে সম্পদ, প্রাপ্য মানে কি? পাবো, সম্পদ, ঠিক আছে।
যা 350 দিন। কতদিন? 350 দিন। 350 দিন মানে কি? 1 বছরের মধ্যে না ভাইয়া? আমরা জানি 1 বছরের মধ্যে যেই সম্পদ তাকে বলা হয় চলতি সম্পদ। ভাই আমরা সবাই জানি না? 1 বছরের মধ্যে যেই সম্পদ তাকে বলা হয় চলতি সম্পদ। আমরা তো সবাই জানি। ঠিক আছে? তার মানে বলছে প্রাপ্য, এটি প্রদর্শিত হবে উদ্বৃত্তপত্রে চলতি সম্পদ হিসেবে। এক্স্যাক্টলি, উদ্বৃত্তপত্রে চলতি সম্পদ হিসেবে। উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পদ না। মনে রাখবেন 1 বছরের মধ্যে যা তাকে বলা হচ্ছে চলতি সম্পদ, নট স্থায়ী সম্পদ। ভাই চলতি দায় কোনোদিনই তো হবে না। চলতি দায় হবে? হবে না। আয় বিবরণী হবে না? আয় বিবরণী হবে না। উত্তর হবে ক নাম্বার। উত্তর হবে কত নাম্বার? উত্তর হবে আমার ক নাম্বার। উত্তর হবে কোনটা? ক নাম্বার। ডান। এ সবাই ডান হলে ডান লিখেন। সবাই ডান হইলে ডান লিখেন ভাইয়া। সবাই ডান। সবাই সবাই ডান কিনা বলেন। সবাই বুঝতে পারছেন কিনা বলেন। ভাইয়া বুঝতে পারছেন কিনা বলতে হবে ভাইয়া। সবাই বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন বলেন। সবাই ডান কিনা? সবাই ডান কিনা ভাইয়া বলতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কিনা বলতে হবে। ওকে, ডান। ঠিক আছে, ওকে, ডান। এরপর আমরা চলে যাই, ঠিক আছে? এরপর আমরা চলে যাই, ঠিক আছে? দেখেন কি বলছে ভাইয়া, দেখেন কি বলছে। শেয়ার অধিহার। ভাইয়া শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্র। ভাইয়া মনে রাখতে হবে, এই চূড়ান্ত পত্র মানে হচ্ছে আর্থিক হিসাব, উদ্বৃত্ত পত্র। এই চূড়ান্ত পত্রের নাম কি? এই চূড়ান্ত পত্রের নাম হচ্ছে উদ্বৃত্ত পত্র। ভাইয়া কি বললাম? এই চূড়ান্ত পত্র। চূড়ান্ত পত্র মানে কি? চূড়ান্ত পত্র মানে হচ্ছে উদ্বৃত্ত পত্র। বোঝা গেছে? এটা কিন্তু পরীক্ষায় আসছিল। উদ্বৃত্ত পত্রের আরেকটি নাম কি? চূড়ান্ত পত্র। নোট 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 করতে হবে ভাইয়া, নোট করতে হবে। এই উদ্বৃত্ত পত্রের আরেকটি নাম হচ্ছে চূড়ান্ত পত্র। কি বললাম? চূড়ান্ত পত্র। তাহলে দেখেন তো, এই শেয়ার অধিহার একটা মালিকানা সত্ত্ব হিসাব। ভাইয়া কি বললাম? এই শেয়ার অধিহার একটা মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব হিসাব কি লাভ লোকসানে যাবে? যাবে না। সম্পত্তি হিসাবে হবে? হবে না। লাভ লোকসান হবে না। কি বলছে? উদ্বৃত্ত পত্রের দায় হিসাবে। কই যাবে? উদ্বৃত্ত পত্রের দায় হিসাবে। ইয়েস, এটাই মনে রাখবেন ভাইয়া। ঠিক আছে? দায় মানে কি? মনে রাখবেন এই যে দায়, ঠিক আছে? মনে রাখবেন এই যে মালিকানা সত্ত্ব আছে না? মনে রাখবেন এই মালিকানা সত্ত্বকে অন্তদায় বলা হয়। কি বলা হয়? মালিকানা সত্ত্বকে অন্তদায় বলা হয়। কি বলা হয়? মালিকানা সত্ত্বকে অন্তদায় বলা হয়। অন্তদায়। খ নাম্বার। যারা খ নাম্বার আনসার করছেন হইছে বলেন। হ্যাঁ, জাহিদা দিবা সি নাম্বার। ঠিক আছে, মনে রাখবেন এই যে দায় আছে না, দায়, এই যে মালিকানা সত্ত্ব, শেয়ার অধিহার মালিকানা সত্ত্ব ভাইয়া। ঠিক আছে, মনে রাখবেন মালিকানা সত্ত্বকে, মালিকানা সত্ত্বকে অন্তদায় বলা হয়। একটা প্রতিষ্ঠানের অন্তদায় বলা হয়। তাই আমার আনসার হচ্ছে সি নাম্বার। আমার আনসার কোনটা? আমার আনসার হচ্ছে সি নাম্বারটা। ভাইয়া বুঝতে পারছেন? মালিকানা সত্ত্বকে অন্তদায় বলা হয়। কি বলা হয়? অন্তদায় বলা হয়। ওকে, ক্লিয়ার? এই ডান। ডান কিনা বলেন। ডান কিনা বলেন। ঠিক আছে, ডান কিনা বলেন। ডান কিনা বলেন। এরপরে আমরা একটা জিনিস শিখবো। সবাই ডান কিনা বলেন। সবাই ডান কিনা বলেন। এরপরে আমরা একটা জিনিস শিখবো। সবাইকে আমার সঙ্গে নোট করতে হবে ভাইয়া। সবাইকে আমার সঙ্গে নোট করতে হবে ভাইয়া। সবাইকে আমার সঙ্গে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? সবাইকে আমার সঙ্গে নোট করতে হবে। লিখেন সংরক্ষিত আয় বিবরণী। আমরা এখন শিখব সংরক্ষিত আয় বিবরণী। ভাইয়া আমার সঙ্গে নোট করতে হবে। সংরক্ষিত আয় বিবরণী, ঠিক আছে? মনে রাখবেন সংরক্ষিত আয় বিবরণীর প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে প্রারম্ভিক জের। প্রথমে কি আসে? সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের। কোন জের ভাইয়া? প্রারম্ভিক জের। বুঝা গেছে? প্রথমে কি আসে? প্রারম্ভিক জের আসে। ঠিক আছে, এর সঙ্গে আমরা জানি আমাদেরকে চলতি নিট লাভকে যোগ করতে হয়। আমাদেরকে চলতি চলতি নিট লাভকে যোগ করতে হয়। করলাম, যোগ করলাম। যোগ করার পরে আমি যে জিনিসটা পাবো, এখান থেকে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে বন্টন করতে হবে, রাইট? এখান থেকে আমাকে বন্টন করতে হবে। ওকে, তো বন্টন করার ক্ষেত্রে প্রথমে কি আমাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হয়। তার মানে আমাকে আয়কর কি করতে হবে? আমাকে
আমাকে আয়করকে মাইনাস করতে হবে, ঠিক আছে। মনে রাখবেন প্রথম কাজ কি, আমাকে সরকারকে কি করতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়, বুঝছেন। এরপরে আমাকে কি করতে হয়, এরপরে হচ্ছে আমাকে লভ্যাংশ প্রদান করতে হয়, ভাইয়া মনে রাখবেন। এরপরে হচ্ছে আমাদেরকে লভ্যাংশ প্রদান করতে হয়। কি লভ্যাংশ প্রদান করতে হয়, ঠিক আছে। বা আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, কি বলতে পারেন, লভ্যাংশ প্রদান অথবা কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন কি লভ্যাংশ, ঠিক আছে। আপনাকে লভ্যাংশ প্রদান করতে হবে অথবা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আপনাকে কি করতে হবে, আপনাকে প্রদান করতে হবে, বুঝা গেছে, আপনাকে কি করতে হবে, প্রদান করতে হবে, ঠিক আছে। এরপরে মনে রাখবেন, এরপর হচ্ছে বিভিন্ন তহবিলে স্থানান্তর, কি বললাম, বিভিন্ন তহবিলে আপনাকে স্থানান্তর করতে হবে। এরপর হচ্ছে আপনাকে বিভিন্ন তহবিলে, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন তহবিলে হচ্ছে আপনাকে স্থানান্তর করতে হবে, কি করতে হবে, বিভিন্ন তহবিলে আপনাকে স্থানান্তর করতে হবে। যেমন আপনি বলতে পারেন সাধারণ সঞ্চিতি, কি বলতে পারেন, যেমন সাধারণ সঞ্চিতি, ঠিক আছে, সাধারণ সঞ্চিতি বলতে পারেন, ঠিক আছে। আপনি বলতে পারেন সাধারণ সঞ্চিতি, আপনি বলতে পারেন লভ্যাংশ সমতাকরণ তহবিল, আপনি বলতে পারেন কি, আপনি বলতে পারেন হচ্ছে লভ্যাংশ সমতাকরণ, লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ কি, লভ্যাংশ সমতাকরণ তহবিল। ভাইয়া এই জিনিসগুলোকে আপনাকে কি করতে হবে, আনতে হবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, এখান থেকে শিখলাম যে সংরক্ষিত আয় বিবরণীতে নিচের কোন জিনিসগুলো আসে। প্রথম কি আসে, একটা প্রারম্ভিক জের আসে, এরপরে চলতি নিট লাভগুলোকে আমাকে যোগ করতে হয়, এরপর আমাকে আয়কর দিতে হয়, আমাকে লভ্যাংশ প্রদান করতে হয়, আমাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে হয়, বিভিন্ন তহবিলে আমাকে স্থানান্তর করতে হয়। ভাইয়া আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে না যে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর এটা কি, সংরক্ষিত আয় বিবরণীর অংশ, লভ্যাংশ সমতাকরণ তহবিল, ঠিক আছে। এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি সংরক্ষিত আয় বিবরণীর অংশ নয়, তার মানে এইগুলোর বাহিরে যা আছে তা অংশ নয়, তা কি, তা আমার অংশ হবে না, তা আমার কি, তা আমার অংশ হবে না, ঠিক আছে, তা কি আমার অংশ হবে না। এবার আমরা আনসার করি, ঠিক আছে, এবার আমরা উত্তর করি, ঠিক আছে। দেখেন তো, দেখেন কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসেবে, কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসেবে কোনটি দেখানো হয় না, কোনটি দেখানো হয় না বলুন তো। এই যে ভাই উত্তর করেন তো, কোম্পানির ক্ষেত্রে, ভাই কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাবকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী, কি বলা হয়, আপনি যখন কোম্পানি সংগঠন করবেন, ভাইয়া আপনি যখন কোম্পানি সংগঠন করবেন তখন এই যে লাভ ক্ষতি বন্টন, এই লাভ ক্ষতি বন্টনের নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। লাভ ক্ষতি বন্টনের নাম কি, লাভ ক্ষতি বন্টনের নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। ভাইয়া আমাকে উত্তর করেন তো, একটু আগে পড়াইলাম না, ঠিক আছে, বলেন তো কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাবে কোনটি দেখানো হয় না, কোনটি দেখানো হয় না বলেন তো। অন্তর্বর্তী লভ্যাংশ অবশ্যই দেখানো হয়, এই যে একটু আগে লিখে দিলাম না, অন্তর্বর্তী লভ্যাংশ অবশ্যই দেখানো হয়, ঠিক আছে, অবশ্যই দেখানো হয়, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অবশ্যই দেখানো হয়। ভাইয়া প্রস্তাবিত লভ্যাংশ অবশ্যই দেখানো হয়। ভাইয়া সঞ্চিতিতে স্থানান্তর, ভাই বললাম না, যেই কোনো সঞ্চিতিতে স্থানান্তর সংরক্ষিত আয় বিবরণীতে আসে। ভাইয়া অদাবিকৃত লভ্যাংশ, এটা কি লিখে দিছিলাম বলেন, এই যে অদাবিকৃত লভ্যাংশ, এটা কি লিখে দিছিলাম বলেন, এটা কি লিখছিলাম, এটা কিন্তু লিখি নাই, তার মানে উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি নাম্বার, উত্তর কোনটা হবে, ডি নাম্বার, ঠিক আছে, ঠিক আছে, উত্তর হবে কোনটা, ডি নাম্বারটা, সবাই বুঝছেন। এই যে এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাইকে নোট ডাউন করতে হবে ভাইয়া, ঠিক আছে, আপনাদের সবাইকে নোট ডাউন করতে হবে, অবশ্যই আপনাকে সবাইকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। কোনটা, আগের প্রশ্নটা ভাইয়া, আগের প্রশ্ন ঠিক কোনটা, আগের প্রশ্ন কোনটা, ভাইয়া এটা শেয়ার অধিহার, এটা ওকে, জাহিদা দীপা, ঠিক আছে, বলতে হবে, প্রথমে বলতে হবে ভাইয়া, প্রথমেই বলতে হবে। ভাইয়া দেখেন তো, ভাইয়া খেয়াল করতে হবে, বলছে কি চূড়ান্ত পত্র, ভাইয়া চূড়ান্ত পত্র মানে কি, চূড়ান্ত পত্র মানে হচ্ছে কি উদ্বৃত্ত পত্র, মনে রাখতে হবে চূড়ান্ত পত্র মানে কি, চূড়ান্ত পত্র মানে হচ্ছে উদ্বৃত্ত পত্র ভাইয়া, ঠিক আছে। দেখেন তো, শেয়ার অধিহার, ভাইয়া শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, শেয়ার অধিহার কি, শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক আছে। তো মালিকানা সত্ত্ব হিসাব কি আমরা লাভ লোকসানে দেখাই, দেখাই না, লাভ, ঠিক আছে। উদ্বৃত্ত পত্রের সম্পত্তি হবে না, মালিকানা সত্ত্ব তো সম্পত্তি হয় না, খ নাম্বারও হবে না, লাভ লোকসানও হবে না। দেখেন
কি বলছে? দায়, দায়। মনে রাখবেন, এই মালিকানা সত্ত্বকে একটা প্রতিষ্ঠানের অন্তদায় বলা হয়। কি বলা হয়? মালিকানা সত্ত্বকে একটা প্রতিষ্ঠানের অন্তদায় বলা হয়, অন্তদায়। তাই আমার আনসার হবে গ নাম্বারটা। এটা দায় বলছে না, দায়, তাই আমার আনসার হবে গ নাম্বারটা। জাহিদা দীপা, আপনি কি ক্লিয়ার কিনা? জাহিদা দীপা, আপনি ক্লিয়ার কিনা বলেন? জাহিদা দীপা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ডান লিখেন। জাহিদা দীপা কমেন্ট করেন দ্রুত। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা ডান কিনা বলেন তো। এই যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা ভাইয়া আমাকে জানাইতে হবে। কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন, তার মানে সংরক্ষিত আয় বিবরণী, ক্লিয়ার কিনা? এই যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা, যে আপনারা কমেন্ট করতে হবে যে আপনারা ক্লিয়ার হইলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্ন ক্লিয়ার কিনা? ওকে, বলেন এই প্রশ্ন ক্লিয়ার কিনা বলেন? এই প্রশ্ন ক্লিয়ার কিনা ভাইয়া? ঠিক আছে, এই প্রশ্ন ক্লিয়ার হলে আমরা পরবর্তী চলে যাই। ঠিক আছে, দেখেন কি বলছে, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? কি বলছে? গতবার কুমিল্লাতে আসছিল, গতবার কুইউ 24 এবং 25 আসছিল। বলছে কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? ভাইয়া জার্নাল ভাউচার অবশ্যই প্রমাণপত্র, সকল অনগদ লেনদেনের জন্য। কি বললাম? সকল অনগদ লেনদেনের জন্য তৈরি করা হয়। ঠিক আছে, সকল অনগদ লেনদেন, সকল কি? অনগদ লেনদেন। ঠিক আছে, এরপরে ডেবিট নোট। ভাইয়া ডেবিট নোট মানে কি? ডেবিট নোট মানে হচ্ছে ক্রয় ফেরত, এটা অবশ্যই কি? এটা অবশ্যই হচ্ছে আমার লেনদেনের প্রমাণপত্র। ঠিক আছে ভাইয়া চালান, চালান মানে কি? চালান মানে হচ্ছে ক্রয় দারে। ঠিক আছে, দারে ক্রয় বিক্রয়, দারে ক্রয় বিক্রয়, দারে ক্রয় বিক্রয়ের জন্য কি করা হয়? চালান তৈরি করা হয়। তার মানে কি? এটা অবশ্যই কি? অবশ্যই লেনদেনের প্রমাণপত্র। লেটার অফ ক্রেডিট, কি বললাম? এটা প্রমাণপত্র নয়। মনে রাখবেন, এটা আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এই লেটার অফ ক্রেডিট অথবা এলসি, এটাকে আপনি আমদানি এবং রপ্তানি, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ভাইয়া আপনি, হ্যাঁ হ্যাঁ, নুসরাত জাহান, এইগুলা সবগুলা বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, এগুলা সবগুলা বিগত বছরের প্রশ্ন নুসরাত জাহান, এগুলা সবগুলো বিগত সালের প্রশ্ন ভাইয়া, একটাও আমার নিজের প্রশ্ন না। তাহলে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ভাইয়া আপনি উত্তর করার চাইতে আপনাকে বুঝতে হবে, আমি কিন্তু আপনাকে 4টা অপশনই ভেঙে ভেঙে পড়াচ্ছি। ঠিক আছে, জার্নাল ভাউচার, সকল অনগদ লেনদেন। ভাইয়া অনগদ লেনদেন গুলা কি কি? ভাইয়া যদি আমি বলি যে অনগদ লেনদেন কি কি, পারবেন না? অবশ্যই পারবেন। ঠিক আছে, যেমন অবচয়, এই অবচয়টা কি ভাইয়া? অবচয়টা হচ্ছে একটা অনগদ লেনদেন। অবচয় কি ভাইয়া? এই অবচয়টা হচ্ছে একটা অনগদ লেনদেন। ঠিক আছে, অবচয় কি? একটা অনগদ লেনদেন। ঠিক আছে, অবচয়। এরপরে হইতে পারে অবলোপন, এই অবচয় অবলোপন এগুলো কি? এগুলো হচ্ছে একটা অনগদ লেনদেন। ঠিক আছে, যার জন্য জার্নাল ভাউচার তৈরি করা হয়। ডান। এই যে এটা প্রশ্নটা ডান কিনা বলেন? এই প্রশ্ন ডান কিনা বলতে হবে। এই প্রশ্ন ডান, ডান হইলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা এই প্রশ্ন ডান হইলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, কি বলছে? কোন প্রামাণ্য দলিলের উপর ভিত্তি করে, কি বলছে? কোন প্রামাণ্য দলিলের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়? কি বলছে? ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়। কি বলছে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি চালান, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে চালান। এই চালানের মাধ্যমে, এই চালানের মাধ্যমে আপনি ক্রয় জাবেদা, ঠিক আছে, ক্রয় জাবেদা, আর আরেক নাম হচ্ছে বই, আরেক নাম কি? বই, এবং হচ্ছে বিক্রয় জাবেদা। ঠিক আছে, এবং কি? বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। বিক্রয় জাবেদা কি করা হয়? এই বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তার মানে চালান, তার মানে কি? চালান। ঠিক আছে, তার মানে কি? চালান। কোন প্রামাণ্য দলিলের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা লেখা হয়? অবশ্যই কি হবে? চালান, অবশ্যই কি হবে? চালান। ঠিক আছে, বুঝতে পারছেন? ডান, ডান কিনা বলেন? চালান। ডান কিনা? ডান কিনা? ওকে, ডান কিনা বলেন ভাইয়া? ডান কিনা? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখেন তো,
এবার কি বলছে, ডেবিট নোটের সাহায্যে কি লেখা হয় ভাইয়া, সবাই নোট করেন, বিশেষ জাবেদা, সবাই নোট করতে হবে, বিশেষ জাবেদা। ঠিক আছে, কি বললাম, বিশেষ জাবেদা। আমরা জানি বিশেষ জাবেদা হচ্ছে ছয়টি, কয়টি, ছয়টি। নাম্বার ওয়ান, ক্রয় জাবেদা। নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হচ্ছে ক্রয় জাবেদা। নাম্বার টু, নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে বিক্রয় জাবেদা। নাম্বার টু কি, বিক্রয় জাবেদা। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। নাম্বার থ্রি কি, নাম্বার থ্রি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। নাম্বার ফোর, বিক্রয় ফেরত জাবেদা। নাম্বার ফোর কি, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, বিক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, নাম্বার ফাইভ, নগদ প্রাপ্তি জাবেদা। নাম্বার ফাইভ কি, নাম্বার ফাইভ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নাম্বার সিক্স কি, নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। ভাইয়া মনে রাখতে হবে, এই যে ছয়টি জাবেদা আছে এর নাম হচ্ছে বিশেষ জাবেদা। এই ছয়টা জাবেদার নাম কি ভাইয়া, এই ছয়টা জাবেদার নাম হচ্ছে বিশেষ জাবেদা। ঠিক আছে, এ ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা এর জন্য যে দলিল ব্যবহার করা হয় তার নাম চালান। তার নাম কি, তার নাম হচ্ছে চালান। বুঝছেন, এরপরে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত এর জন্য যেই দলিল ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে ডেবিট নোট অথবা ক্রেডিট নোট। কি নোট, ডেবিট নোট অথবা ক্রেডিট নোট। ঠিক আছে, ডেবিট নোট অথবা ক্রেডিট নোট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা, এটা কি আমাদের বিশেষ জাবেদা। ঠিক আছে, এরপরে ভাইয়া মনে রাখতে হবে, এরপরে মনে রাখতে হবে ভাইয়া, এর বাহিরে, এই বিশেষ জাবেদা ছয়টির বাহিরে, এই ছয়টি বিশেষ জাবেদার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে আমার, সবকিছুই কি, সবকিছুই হচ্ছে আমার প্রকৃত জাবেদা। সবকিছুই কি, সবকিছুই হচ্ছে আমার প্রকৃত জাবেদা অথবা কি সাধারণ জাবেদা। সবকিছুই কি, সবকিছুই হচ্ছে আমার প্রকৃত জাবেদা অথবা সাধারণ জাবেদা, অথবা কি সাধারণ জাবেদা। ভাইয়া বুঝা গেছে আমার কথা, এই ছয়টি হচ্ছে আমার বিশেষ জাবেদা। মনে রাখবেন, এই বিশেষ জাবেদার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই কি প্রকৃত জাবেদা অথবা সাধারণ জাবেদা। ভাইয়া কি কি হইতে পারে, আমি যেমন বলতে পারি প্রারম্ভিক জাবেদা, আমি কি বলতে পারি প্রারম্ভিক দাখিলা। ভাইয়া বলুন তো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রারম্ভিক দাখিলা কোন বইতে লেখা হয়, তার মানে প্রকৃত জাবেদা। আমি যদি বলি সমাপনী দাখিলা, আমি যদি বলি কি, আমি যদি বলি সমাপনী দাখিলা কোথায় হয়, প্রকৃত জাবেদায় হয়। আমি যদি বলি, আমি যদি বলি সংশোধনী দাখিলা, আমি যদি কি বলি, আমি যদি বলি সংশোধনী দাখিলা, এটাও কোথায় হয়, এটাও আমার প্রকৃত জাবেদা অথবা সাধারণ জাবেদায় হয়। বুঝতে পারছেন কথা, এই যে নোট করছেন, নোট ডান, নোট ডান কিনা বলেন, নোট ডান, নোট ডান কিনা বলেন, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। একটা প্রশ্ন আপনি উত্তর করার চাইতে এর আশেপাশে যা কিছু আছে সবকিছু গুরুত্বপূর্ণ। এই ছয়টা হচ্ছে আমার বিশেষ জাবেদা। ঠিক আছে, এর বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই আমার কোন জাবেদা ভাইয়া, প্রকৃত জাবেদা অথবা সাধারণ জাবেদা। কোন জাবেদা, প্রকৃত অথবা সাধারণ জাবেদা। ঠিক আছে, এই ডান, ডান কিনা সবাইকে নোট করতে হবে ভাইয়া, সবাইকে নোট করতে হবে, ডান কিনা নোট করছেন, সবাই নোট করছেন ভাইয়া, সবাই নোট করছেন, সবাই কই, সবার কমেন্ট কই, কমেন্ট দেখা যাচ্ছে না কেন, সবাই নোট করছেন, সবাই নোট করছেন। ঠিক আছে, সবাই নোট ডান, সবার নোট ডান, ডান হইলে লিখেন প্রারম্ভিক দাখিলা, লিখেন প্রারম্ভিক দাখিলা। ভাইয়া প্রারম্ভিক দাখিলা মানে কি জানেন, প্রারম্ভিক দাখিলা মানে হচ্ছে, প্রারম্ভিক মানে কি, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের প্রথমে না, প্রারম্ভিক মানে কি শুরুতে, প্রারম্ভিক মানে কি, প্রারম্ভিক মানে হচ্ছে শুরুতে। ঠিক আছে, মনে রাখবেন প্রারম্ভিক দাখিলা যেখানে সম্পদ, যেখানে সম্পদ দায়, সম্পদ দায় এবং মূলধন, কি বললাম ভাইয়া, অর্থাৎ সম্পদ দায় এবং মূলধন নিয়ে যে জাবেদা হয়, সম্পদ, সম্পদ দায় মূলধন নিয়ে যে জাবেদা হয় তার নাম প্রারম্ভিক দাখিলা, তার নাম প্রারম্ভিক দাখিলা। বছরের শুরুতে সম্পদ দায় মূলধন এই তিনটা জিনিস নিয়ে যেই জাবেদা দেওয়া হয় তার নাম প্রারম্ভিক দাখিলা। ক্লিয়ার, ক্লিয়ার, সবাই নোট করতে হবে, ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা নোট করতে হবে, সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে, এরপর আমরা দেখি, এরপর আমরা দেখি কি বলছে, এবার আমরা প্রশ্ন সমাধান করি, কি করি, প্রশ্ন সমাধান করি। ডেবিট নোটের সাহায্যে কি লেখা হয়, ক্রয় বই না, বিক্রয় বই না, ক্রয় ফেরত বই। ইয়েস, ডেবিট নোট, আমরা জানি ক্রয় করলে ডেবিট হয়, আমরা জানি কি
ক্রয় করলে ডেবিট হয়, তার মানে কি ক্রয় ফেরত বই। ডেবিট নোট মানে কি, ডেবিট নোট মানে হচ্ছে ক্রয় ফেরত, ডেবিট নোট মানে কি ক্রয় ফেরত বই। ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাই দেন, ঠিক আছে? আমরা পরবর্তী চলে যাই। আমরা পরবর্তী আনসার করেন তো, এই প্রশ্ন সবাই উত্তর করেন তো দেখি। কে বাউচার অনুমোদন করেন? আমি সবার থেকে উত্তর চাই, আমি সবার থেকে উত্তর চাই, কে বাউচার অনুমোদন করেন? আমি সবার থেকে উত্তর চাই, কে বাউচার অনুমোদন করেন? ঠিক আছে, যে উত্তর করেন তো সবাই, যে কে বাউচার অনুমোদন করেন? বাউচার অনুমোদন করেন কে? আমি সবার থেকে উত্তর চাই ভাইয়া, যে বাউচার অনুমোদন করেন কে? সবাই আমাকে উত্তর করতে হবে, বাউচার অনুমোদন করে কে? সবাই উত্তর করেন ভাইয়া, যে বাউচার অনুমোদন করে কে? ঠিক আছে, সবাইকে উত্তর করতে হবে ভাইয়া, ঠিক আছে, সবাইকে উত্তর করতে হবে। সবাই নোট করেন, বাউচার তৈরি করে কে? মনে রাখবেন, এই যে বাউচার আছে না, এই বাউচার তৈরি করে, এই বাউচার তৈরি করে, বাউচার তৈরি করে হচ্ছে কেশিয়ার। কি বললাম? সবাই মুখস্থ করতে হবে। এই বাউচার তৈরি করে কে? এই বাউচার তৈরি করে হচ্ছে কেশিয়ার। কে? কেশিয়ার। বাউচার অনুমোদন, ভাইয়া কি বলছে? যদি বলে বাউচার অনুমোদন করে কে? কি বললাম? যদি বলে বাউচার অনুমোদন করে কে? এটা অবশ্যই ব্যবস্থাপক। অবশ্যই কি? অবশ্যই ব্যবস্থাপক। বোঝা গেল? বাউচার তৈরি করে কে? ভাইয়া মনে রাখতে হবে, বাউচার তৈরি করে হচ্ছে কেশিয়ার। কেশিয়ার বাউচার তৈরি করে। যদি বলে বাউচার অনুমোদন করে কে? বাউচার অনুমোদন করে হচ্ছে ব্যবস্থাপক। কে করে ভাইয়া? অর্থাৎ বাউচার বাউচার অনুমোদন করে কে? বাউচার অনুমোদন করে হচ্ছে ব্যবস্থাপক। ক্লিয়ার? সবাই ডি নাম্বার দিচ্ছেন আনসার? ডি নাম্বার হবে? বিক্রেতা? আরে বিক্রেতা হবে না, ব্যবস্থাপক হবে। কি হবে? ব্যবস্থাপক। ব্যবস্থাপক হবে। বুঝছেন? কে বাউচার অনুমোদন করেন? অনুমোদন করেন, এক্স্যাক্টলি সুমাইয়া ইসলাম। ব্যবস্থাপক। বুঝছেন? দেখে রাখেন, বাউচার তৈরি করে কে? বাউচার তৈরি করে হচ্ছে কেশিয়ার, আর বাউচার অনুমোদন করে হচ্ছে ব্যবস্থাপক। বাউচার অনুমোদন করে কে? বাউচার অনুমোদন করে হচ্ছে ব্যবস্থাপক। এই ক্লিয়ার কিনা? এই প্রশ্ন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ডান লিখেন, ক্লিয়ার হলে ডান লিখেন, ক্লিয়ার হলে ডান লিখেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি কি দেখেন কি বলছে? সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সঞ্চিতি তহবিলে স্থানান্তর কোন জাতীয় লেনদেন? ভাইয়া মনে রাখবেন, যেই কোনো তহবিলে স্থানান্তর, যেই কোনো তহবিলে, যেই কোনো তহবিলে স্থানান্তর করতে হয় আপনার কই থেকে? আপনার মূলধন থেকে। কই থেকে? আপনার মূলধন থেকে। বুঝা গেল? ভাই, আপনি যেই কোনো তহবিলে স্থানান্তর করেন না কেন, আপনি যেই কোনো তহবিলে স্থানান্তর করেন না কেন, বুঝছেন, আপনাকে কই থেকে করতে হবে? আপনাকে মূলধন থেকে করতে হবে। ঠিক আছে, মূলধন থেকে করতে হবে। ভাইয়া বলেন তো, এই যে মূলধন, মূলধন কি আপনার প্রতিষ্ঠানের ভিতরের না? বলেন তো, এই যে মূলধন, এই মূলধন কি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে না? বলেন তো ভাইয়া, এই মূলধন কি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে? অভ্যন্তরে ভাইয়া। অভ্যন্তরে মানে কি? অভ্যন্তরে মানে হচ্ছে আন্ত লেনদেন ভাইয়া। কি বললাম? অভ্যন্তরে মানে কি? অভ্যন্তরে মানে হচ্ছে আন্ত লেনদেন। অভ্যন্তরে মানে কি? আন্ত লেনদেন। তার মানে এক্স্যাক্টলি দিস ইজ দ্য আনসার, আন্ত লেনদেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উত্তর, কি? আন্ত লেনদেন। এই বুঝছেন? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন? সঞ্চিত তহবিলে স্থানান্তর কোন জাতীয় লেনদেন? আন্ত লেনদেন। ভাই, যেই কোনো তহবিলে আপনি স্থানান্তর করেন না কেন, আপনাকে কি করতে হবে ভাইয়া? আপনাকে মূলধন থেকে দিতে হবে। কই থেকে দিতে হবে? মূলধন থেকে দিতে হবে। ইব্রাহিম খলিল বাবু, জুই বণিক এ, ভেরি গুড। উত্তর করার চাইতে নোট করবেন, ঠিক আছে? আমি যেভাবে নোট করাচ্ছি ওইভাবে নোট করেন, পরীক্ষা ভালো করবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন কি বলছে, নামিক হিসাবের ডেবিট ব্যালেন্স। কি বলছে? নামিক হিসাব। ভাইয়া মনে রাখতে হবে, এই যে নামিক হিসাব, কি বললাম? এই যে নামিক হিসাব, ঠিক আছে, এই নামিক হিসাব কি কি ভাইয়া? মনে রাখতে হবে, সকল আয় আর ব্যয়, সকল আয়, সকল আয় এবং ব্যয়কে, সকল আয় এবং ব্যয়কে নামিক হিসাব বলে। কি বলে? সকল আয় এবং ব্যয়কে নামিক হিসাব বলে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আমরা জানি আয়, আমরা জানি আয় ক্রেডিট জের প্রকাশ করে। আয় কোন জের প্রকাশ করে? আমরা জানি আয় ক্রেডিট জের প্রকাশ করে। আর ব্যয় কি ভাইয়া? আমরা জানি ব্যয়
ডেবিট জের প্রকাশ করে। ব্যয় কি? ডেবিট জের প্রকাশ করে। বলছে নামিক হিসাবে ডেবিট ব্যালেন্স, তার মানে কি ডেবিট ব্যালেন্স, তার মানে কি অবশ্যই ব্যয়, তার মানে অবশ্যই কি ব্যয় হবে। কি হবে? ব্যয় হবে। দেনা হবে, সম্পত্তি হবে, লাভ হবে না, কি হবে? ব্যয়। বুঝছেন তো? এই বুঝছেন কিনা বলেন? নামিক হিসেবে, নামিক হিসেবে ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়? বুঝছেন তো ভাইয়া? যে নামিক হিসেবে ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়? নামিক মানে আয় আর ব্যয়, নামিক মানে আয় আর ব্যয়, নামিক মানে আয় আর ব্যয়। ক্লিয়ার? বুঝছেন তো? আমার কথা ক্লিয়ার কিনা বলেন? সবাই যারা ক্লাসটা শেয়ার করেন নাই ভাইয়া, একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? এই যে আপনাদের জন্য এত কষ্ট করে স্লাইড গুলো মেক করা, স্লাইড গুলো তৈরি করা, এই যে এই স্লাইড গুলো সবগুলো তৈরি করা অনেক কষ্ট ভাইয়া, দিন রাত পরিশ্রম করতে হয় এই স্লাইড গুলো বানাইতে, এই স্লাইড গুলো মেক করা। এরপরে হচ্ছে দেন আবার ক্লাস নেওয়া, সো অনেক বেশি মানে প্যারা হয়ে যায়। সো মনে রাখবেন এগুলো কোনো কষ্ট হবে না যদি আপনি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, যদি আপনি একটা ইউনিভার্সিটিতে চান্স পান, এই জিনিসগুলো আমাদের সার্থক মনে হবে। ঠিক আছে? আপনি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে এই জিনিসটা আমার কাছে সার্থকতা মনে হবে যে না আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েন ভাই। ঠিক আছে? তাহলে কি করতে হবে ভাই? কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে নিজেদের টাইম লাইনে এই ক্লাসটা একটু শেয়ার করে দিয়েন, একটু ফ্রেন্ডদেরকে বললেন যে ক্লাসটা মানে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েন, ঠিক আছে? ইজ এনাফ ফর মি। ঠিক আছে? যারা শেয়ার করবেন তাদেরকে এই পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই পিডিএফ তাদেরকে দিয়ে দেওয়া হবে। বুঝছেন কথা? এই পিডিএফ আমরা আজকেও ক্লাস নিচ্ছি, আগামীকালকেও আমাদের ক্লাস থাকবে হিসাব বিজ্ঞান, আমাদের হিসাব বিজ্ঞান আগামীকালকেও ক্লাস হবে। ঠিক আছে? সবাই চলে আসবেন ক্লাসে আগামীকাল 8টা 30, আগামীকাল 8টা 30 হিসাব বিজ্ঞান ক্লাস হবে। ওকে, ঠিক আছে? এরপরে দেখেন কি বলছে, নিচের কোন কারণে মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় না? মালিকানা সত্ত্ব ভাইয়া, মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে কি? আয়, ব্যয়, এরপরে হচ্ছে মূলধন, আয় ব্যয় মূলধন, আরেকটা কি? উত্তোলন, আরেকটা কি? উত্তোলন। এই চারটা জিনিসকে, এই চারটা জিনিসকে মূলত কি বলা হয়? এই চারটা জিনিসকে মূলত বলা হয় মালিকানা সত্ত্বের উপাদান। ঠিক আছে? অর্থাৎ মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? চারটা। নাম্বার ওয়ান আয়, নাম্বার টু ব্যয়, নাম্বার থ্রি মূলধন, নাম্বার ফোর উত্তোলন। নাম্বার ফোর কি? উত্তোলন। এই চারটা জিনিসকে মূলত বলা হয় কি? মালিকানা সত্ত্ব। তার মানে কি বলছে? মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। ওকে ভাইয়া, মালিক ব্যক্তিগত কারণে উত্তোলন, এখানে উত্তোলন বলাই আছে, তার মানে এটা উত্তর হবে না। অতিরিক্ত মূলধন ভাইয়া, মূলধন বলা আছে, এই যে মূলধন তো মালিকানা সত্ত্বের অংশ, এটা উত্তর হবে না। বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় ভাইয়া, মণিহারি দ্রব্যাদি ক্রয় করলে কি হয়? ব্যয় হয় না? ব্যয়, ব্যয়, এই যে ব্যয় তো এখানে দেওয়া আছে, এটা উত্তর হবে না। ঠিক আছে? বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো ভাই, এটা কি বলেন তো? এই আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ। ঠিক আছে? এই এখানে কোনো সম্পদ পড়াইছি আমরা? কোনো সম্পদ ছিল? ছিল না, তাই উত্তর হচ্ছে গ নাম্বারটা। উত্তর কোনটা? গ নাম্বারটা। উত্তর কোনটা হবে? উত্তর হবে আমার গ নাম্বারটা। বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো। বুঝছেন? বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো। ঠিক আছে? ওকে, এই ক্লিয়ার কিনা বলেন? আমরা পরবর্তীতে যাই, কি বলছে? লুকা প্যাসিওলি রচিত গ্রন্থটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়? কোন ভাষায় রচিত হয়? অর্থাৎ সুম্মা দি অ্যারিথমেটিকা, সুম্মা সুম্মা দি অ্যারিথমেটিকা, অ্যারিথমেটিকা বানান দেখে নিন, একটু বানান ভুল হইতে পারে। সুম্মা দি অ্যারিথমেটিকা, ঠিক আছে? অর্থাৎ লুকা প্যাসিওলি 1494 সালে, কত? 1494 সালে একটা বই বের করে যার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা। ঠিক আছে? যেটা মূলত তৈরি করা হয় ইতালিতে। যেটা মূলত কোন ভাষায় বলুন তো? যেটা মূলত তৈরি করা হচ্ছে ইতালিতে। কোথায়? ইতালিতে। ভাইয়া এখানে কোনো কোথাও কি ইতালি আছে? ইতালি নাই। মনে রাখবেন ইতালির আরেকটি নাম হচ্ছে ল্যাটিন। কি বললাম? এই ইতালির আরেকটি নাম কি? ল্যাটিন। তাই আমার উত্তর কোনটা? ল্যাটিন। বুঝছেন তো? উত্তর কোনটা হবে? ল্যাটিন। উত্তর কোনটা হবে? ল্যাটিন। অর্থাৎ লুকা প্যাসিওলি রচিত কত সালে? 1494 সালে সুম্মা দি অ্যারিথমেটিকা। ঠিক আছে? যা মূলত প্রকাশ করা হয় ইতালিতে। কোথায়? ইতালিতে। কিন্তু এখানে ইতালি নাই। ইতালি আছে? ইতালি নাই। মনে রাখবেন ইতালির আরেকটি নাম হচ্ছে ল্যাটিন। নাম কি? অর্থাৎ ইতালির আরেকটি নাম কি ভাইয়া? ইতালির আরেকটি নাম হচ্ছে ল্যাটিন। তাই আমার উত্তর হবে ল্যাটিন। উত্তর কোনটা হবে? ল্যাটিন। এ ক্লিয়ার?
ভাইয়া ক্লিয়ার কিনা জানাইতে হবে, ভাইয়া ভাইয়া ক্লিয়ার কিনা জানাইতে হবে। ওকে, দেখেন কি বলছে ভাইয়া, নিচের কোনটি রেকর্ডিং প্রক্রিয়ার অংশ নয়? ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আপনি 3 স্টার 3 স্টার প্রশ্ন। নিচের কোনটি রেকর্ডিং? ভাইয়া রেকর্ডিং মানে যেন কি? রেকর্ডিং মানে হচ্ছে হিসাব রক্ষণ। ভাইয়া রেকর্ডিং মানে যেন কি? রেকর্ডিং মানে হচ্ছে ভাইয়া হিসাব রক্ষণ। ঠিক আছে ভাইয়া, রেকর্ডিং মানে কি? রেকর্ডিং মানে হচ্ছে হিসাব রক্ষণ। ঠিক আছে, এই যে লেনদেন বিশ্লেষণ, এটা অবশ্যই হিসাব রক্ষণের অংশ, হিসাব রক্ষণের প্রথম ধাপ, অর্থাৎ হিসাব রক্ষণের প্রথম ধাপ। ঠিক আছে, লেনদেন জাবেদাভুক্তকরণ, এটা হচ্ছে হিসাব রক্ষণের দ্বিতীয় ধাপ, হিসাব রক্ষণের দ্বিতীয় ধাপ। ভাইয়া খতিয়ানভুক্তকরণ, এটা হিসাব রক্ষণের তৃতীয় ভাগ, এটা কি হিসাব রক্ষণের তৃতীয় ধাপ। ভাইয়া রেয়ামিল, নাউজুবিল্লাহ, রেয়ামিল কোন ধাপ? রেয়ামিল এখানে প্রক্রিয়া ধাপ না, হবে না। উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বারটা, রেয়ামিল ভুক্তকরণ। কোনটা? রেয়ামিল ভুক্তকরণ। ঠিক আছে, এই যে ক্লাস থেকে সবাই চলে যাচ্ছেন কেন? ক্লাস থেকে যাইেন না, ঠিক আছে, ক্লাস করেন। কোনটা? রেয়ামিল ভুক্তকরণ, রেয়ামিল ভুক্তকরণ। এই ক্লিয়ার? নিচের কোনটি রেকর্ডিং প্রক্রিয়ার অংশ? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমি কিন্তু সবগুলোকে কি করে দিচ্ছি, একদম পুরা বিশ্লেষণ করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে নোট করবেন, এই জায়গায় নোট করবেন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ভিভিআই নোট করবেন। ঠিক আছে, নোট করবেন। উত্তোলনের উপর সুদ, কি বলছে? উত্তোলনের উপর সুদ। ভাইয়া উত্তোলনের সুদ কি একটা আয়? উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ হচ্ছে আয় হিসাব। কি বললাম? উত্তোলনের সুদ হচ্ছে আমার আয় হিসাব। ভাইয়া যদি বলে মূলধনের সুদ, ভাইয়া মূলধনের সুদ হচ্ছে আমার জন্য ব্যয় হিসাব। ভাই কি বললাম? মূলধনের সুদ আমার জন্য ব্যয় হিসাব। কোন হিসাব? ব্যয় হিসাব। ঠিক আছে, উত্তোলনের সুদ আমার জন্য আয় হিসাব, মূলধনের সুদ আমার জন্য ব্যয় হিসাব। ভাই যদি বলে ঋণের সুদ, যদি বলে ঋণের সুদ, এটাও আমার জন্য ব্যয় হিসাব। আমার জন্য কোন হিসাব? আমার জন্য ব্যয় হিসাব। যদি বলে ভাই বিনিয়োগের সুদ, যদি বলে ভাইয়া বিনিয়োগের সুদ, ভাইয়া এটা আমার জন্য আয় হিসাব। এটা আমার জন্য কোন হিসাব? এটা আমার জন্য মূলত আয় হিসাব। ঠিক আছে, এই চারটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, উত্তোলনের সুদ আমার জন্য আয় হিসাব, মূলধনের সুদ আমার জন্য ব্যয় হিসাব, ঋণের সুদ আমার জন্য ব্যয় হিসাব, বিনিয়োগের সুদ আমার জন্য আয় হিসাব। নোট করছেন? এই নোট ডান। নোট করছেন ভাইয়া? এটা নোট করছেন কিনা বলেন? নোট করছেন? সবাই জানেন তো? এই যে এতটুকু নোট করছেন কিনা বলেন? এতটুকু নোট ডান? ডান। ঠিক আছে, ওকে, নোট ডান। আমি মুছাবো, নোট ডান কিনা বলেন? যদি এতটুকু নোট ডান হয়, আমরা এবার পড়াশোনা করবো। ঠিক আছে, নোট ডান কিনা? ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা এবার আমরা এবার পড়াশোনা করি। ঠিক আছে, আমরা এবার একটু পড়াশোনা করি। ঠিক আছে, একটু পড়াশোনা করি। ওকে ভাইয়া, দেখেন, যেহেতু উত্তোলনের সুদ আমার জন্য আয় হিসাব, যেহেতু উত্তোলনের সুদ আমার জন্য আয় হিসাব, তাই আমরা জানি উত্তোলন ডেবিট হয়। আমরা জানি কি? উত্তোলন ডেবিট। উত্তোলন কি হয়? উত্তোলন হচ্ছে আমার জন্য ডেবিট। আর উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ যেহেতু আমার জন্য আয় হিসাব, তাই কি আমার উত্তোলনের সুদ ক্রেডিট। কেন? কারণ উত্তোলনের সুদ আমার জন্য আয় হিসাব। কেন? আমার জন্য আয় হিসাব। ডান। ওকে, এরপরে আসি মূলধনের সুদ। ভাই কি বললাম? মূলধনের সুদ। ভাইয়া মনে রাখবেন, মূলধনের সুদ মানে কি? মূলধনের সুদ আমার জন্য ব্যয় না? আমার জন্য ব্যয়। ঠিক আছে, তো ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হয় না? তাহলে আপনি লিখবেন মূলধনের সুদ। লিখেন যে মূলধনের সুদ ডেবিট। কেন? কারণ আমার কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় না, তাহলে ডেবিট হবে মূলধনের সুদ। মূলধনের সুদ ডেবিট। ঠিক আছে, তাহলে এর বিপরীত কি? মূলধন। এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে মূলধন ক্রেডিট। বুঝছেন তো? মূলধন ক্রেডিট, এই এতটুকু বুঝছেন কিনা?
উত্তোলনের সুদ বুঝছেন কিনা আর মূলধনের সুদ বুঝছেন কিনা বলেন তো। উত্তোলনের সুদ আমার জন্য আয়, ভাইয়া আয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ক্রেডিট হয় না, তাই এটা ক্রেডিট করছি। আর মূলধনের সুদ, ভাইয়া মূলধনের সুদ আমার জন্য ব্যয় না, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য ডেবিট করছি। ক্লিয়ার, ডেবিট করছি। এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া ঋণের সুদ, ভাইয়া এ ঋণের সুদ আমার জন্য ব্যয় হিসাব, আমার জন্য কোন হিসাব, ভাইয়া এ ঋণের সুদ আমার জন্য ব্যয় হিসাব, বুঝতে হবে ভাইয়া, আমার জন্য ব্যয় হিসাব। ভাইয়া ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তার মানে ঋণের সুদ কি, তার মানে ঋণের সুদ ডেবিট, তার মানে কি ঋণের সুদ ডেবিট, ঋণের সুদ ডেবিট। ভাইয়া আপনি ঋণের সুদ কি দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন না টাকা, আপনি ঋণের সুদ টাকা দিয়ে দিচ্ছেন না টাকা, তার মানে টাকা মানে কি নগদান, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। এ ডান, ডান কিনা, ডান কিনা বলেন। আর কি আছে, আর আছে আমার বিনিয়োগের সুদ। ভাইয়া বিনিয়োগের সুদ কি বলেন তো, ভাইয়া বিনিয়োগের সুদ আমার জন্য আয় না, ভাইয়া বিনিয়োগের সুদ আমার জন্য আয় না, তো আয় বৃদ্ধি পাইলে কি হয়, নগদ টাকা বৃদ্ধি পায় না, তার মানে নগদান ডেবিট, তার মানে কি ডেবিট, তার মানে নগদান ডেবিট, লিখেন নগদান ডেবিট, নগদান, নগদান ডেবিট। ভাইয়া আপনি কি পাইছেন, বিনিয়োগের সুদ পাইছেন না, তাহলে লেখেন বিনিয়োগের সুদ ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করতে হবে ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডান কিনা বলেন, এই চারটা জিনিস ডান কিনা বলেন, ভাইয়া এই চারটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যেই জায়গাতে পরীক্ষা দেন এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া ডান কিনা বলেন তো, ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা। ভাই আপনি একটা প্রশ্ন পারা গুরুত্বপূর্ণ না, আপনি একটা প্রশ্নের আশপাশে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে ডান কিনা বলেন। এই যে সবাই কই, সবাই চলে গেছেন কেন ভাইয়া, সবাই বলেন তো বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা। আমি যে চারটা জিনিস লিখাই দিলাম, উত্তোলনের সুদ, এরপরে কি, এরপরে মূলধনের সুদ, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, চারটা জিনিস আপনি ক্লিয়ার কিনা আমাকে জানান তো ভাইয়া কষ্ট করে, না হলে আমি আবার বুঝাচ্ছি, বাট আপনি ক্লিয়ার কিনা জানান আমাকে, আপনি এই চারটা জিনিস ক্লিয়ার কিনা। এস এস কে সামিয়া, বাকিরা ক্লিয়ার না, বাকিরা কমেন্ট কই, বাকিদের কমেন্ট কই। ওকে, যদি ক্লিয়ার হন, এমডি ইব্রাহিম ক্লিয়ার, ঠিক আছে আমরা পরবর্তীতে যাই তাহলে। ওকে, দেখেন কি বলছে, সমাপনী মজুদ পণ্য, ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে সমাপনী মজুদ পণ্য। ভাইয়া এই সমাপনী মজুদ পণ্য কি আমার জন্য সম্পদ না, অবশ্যই সম্পদ। ভাইয়া সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমার জন্য সম্পদ। ভাইয়া মনে রাখতে হবে এই সম্পদের সাথে, এই সম্পদের সাথে আয়ের সম্পর্ক, ঠিক আছে, সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ, সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ, সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক নেগেটিভ, সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক নেগেটিভ সম্পর্ক। ভাইয়া নেগেটিভ পজিটিভ বুঝি নাই, তার মানে কি সম্পদ যদি বাড়ে আয়ও বাড়ে, সম্পদ যদি কমে আয়ও কমে, পজিটিভ সম্পর্ক। নেক্সট ব্যয়, ব্যয়ের সাথে নেগেটিভ সম্পর্ক, সম্পদ যদি বাড়ে ব্যয় কমে যায়, সম্পদ যদি কমে যায় ব্যয় বেড়ে যায়, নেগেটিভ সম্পর্ক, ঠিক আছে। তার মানে দেখেন কি বলছে, সমাপনী মজুদ পণ্য বেশি, তার মানে সম্পদ বেশি, তার মানে কি, তার মানে সম্পদ বেশি, সম্পদ বেশি মানে কি নিট আয়ও বেশি, নিট আয়ও বেশি, আর ব্যয় কি, ব্যয় কম, ব্যয় কি কম, এই যে বাড়বে ও কমবে, বাড়বেও বাড়বে নো, কমবে কমবে নো, কমবে না না, বাড়বেও কমবে, বাড়বেও কমবে। দেখেন খুব ব্যাখ্যা করে দিছি, ঠিক আছে, খুব বেশি ব্যাখ্যা করে দিছি ইনশাল্লাহ, ঠিক আছে পারা যাবে, আশা করি পারা যাবে, ঠিক আছে। ওকে, ডান কিনা বলেন, একটু দ্রুত কমেন্ট করেন ভাই, ডান কিনা বলেন, একটু দ্রুত আমাকে কমেন্ট করতে হবে যে ডান ভাইয়া, ঠিক আছে, একটু ডান, ডান লিখতে হবে, ঠিক আছে, একটু ডান লিখতে হবে, ঠিক আছে ভাইয়া একটু ডান লিখতে হবে। ওকে, একটু আমাকে ডান লিখতে হবে, ঠিক আছে। ওকে, এরপর আমরা আসি, আমরা এরপরে আসি, ঠিক আছে। ওফ, দেখেন নিচের কোনটিকে বিক্রয় বলা ঠিক নয়, নিচের কোনটিকে বিক্রয় বলা ঠিক নয়, মনে রাখবেন আপনি বিক্রয় কাকে বলবেন, ঠিক আছে, পণ্য ও দ্রব্য, ঠিক আছে, পণ্য ও দ্রব্য এই দুইটা জিনিসকে আপনি বিক্রয় অথবা ক্রয় বলতে পারবেন, বিক্রয় অথবা ক্রয় বলতে পারবেন, বলা যাবে।
ঠিক আছে, কি বললাম ভাইয়া? পণ্য অথবা দ্রব্য, এই দুইটা জিনিসকে আপনি হয় বিক্রয় বলতে পারবেন, না হয় আপনি ক্রয় বলতে পারবেন। ডান। ঠিক আছে, এবার কি বলছে দেখেন, নিচে নিম্নের কোনটিকে বিক্রয় বলা ঠিক নয়, মানে আপনি বিক্রয় বলতে পারবেন না ভাইয়া। তাহলে দেখেন তো, এই যে দ্রব্য আছে না দ্রব্য, তার মানে এটা অবশ্যই বিক্রয় হবে। দ্রব্য আছে না দ্রব্য, এটা অবশ্যই বিক্রয়। দ্রব্য আছে না দ্রব্য, এটা অবশ্যই বিক্রয়। কিন্তু ভাই অফিস সরঞ্জাম, ভাইয়া সম্পদ না। ভাইয়া সম্পদকে বিক্রয় বলা যায়? বলুন তো ভাইয়া, সম্পদকে বিক্রয় বলা যায়? যায় না। তাই আমার উত্তর হবে ক। উত্তর হবে কোনটা? ক। উত্তর কোনটা হবে? ক। হ্যাঁ, নিশিতা খান, নিশিতা খান ক। এ ঠিক আছে, জাহিদা দীপা ক, সাবিকুন নাহার ক, ইব্রাহিম খলিল ক, ইকরাম ক। হ্যাঁ, ভেরি গুড। বুঝছেন তো ভাইয়া? যার সাথে, যার সাথে আপনি দেখবেন পণ্য অথবা দ্রব্য এই কথা লেখা আছে, ওই জিনিসটাকে আপনি ক্রয় অথবা বিক্রয় বলতে পারবেন। শেষ কথা আমার। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, ইম্পর্টেন্ট, ভাইয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাংক, এটা আপনার উত্তর করেন তো ভাইয়া, দেখি তো পারেন কিনা, উত্তর করেন ভাইয়া দেখি। ব্যাংক হিসাবের বলছে, ব্যাংক হিসাবের ক্রেডিট জের মানে কি? বলেন ভাইয়া, দেখি পারেন কিনা। ব্যাংক হিসাবের ক্রেডিট জের মানে কি, দেখিতে পারেন কিনা। ভাইয়া বলেন তো, এটা পারেন কিনা দেখি আমি। ভাইয়া বলেন তো, পারেন কিনা দেখি। ভাইয়া পারেন কিনা দেখি। কি বলছে ভাইয়া? ব্যাংক হিসাবের ক্রেডিট জের, ব্যাংক হিসাবের ক্রেডিট জের। বুঝছেন ভাইয়া? সবাই নোট করতে হবে। ঠিক আছে, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবের ডেবিট, ব্যাংক হিসাবের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা। মনে রাখতে হবে, ব্যাংক হিসাবের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক জমা। ক্লিয়ার? এরপরে ভাইয়া মনে রাখতে হবে, ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক হিসাবের ক্রেডিট জের, ব্যাংক হিসাবের ক্রেডিট জের এর কথা মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তার মানে দায়। তার মানে কি? দায়। বুঝা গেছে? এখন দেখেন কি বলছে, ব্যাংক হিসেবের ক্রেডিট জের, ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে জমাতিরিক্ত অথবা দায়। তাহলে ব্যাংক জমা হবে না, জমাতিরিক্ত উত্তোলন। কি হবে ভাইয়া? জমাতিরিক্ত উত্তোলন। কোনটা হবে? জমাতিরিক্ত উত্তোলন হবে। কোনটা হবে? জমাতিরিক্ত উত্তোলন। সবাই আরেকটা নোট লিখেন, সবাই আরেকটা নোট লিখেন। যদি বলে ব্যাংক বই, যদি বলে ভাইয়া ব্যাংক বই অথবা ব্যাংক বিবরণী, অথবা বিবরণী, যদি বলে ব্যাংক বই অথবা ব্যাংক বিবরণী, ঠিক আছে, এই যে মনে রাখবেন, যদি বলে ব্যাংক বই অথবা বিবরণীর ব্যাংক বই, কি বলে? ব্যাংক বই। ঠিক আছে, মনে রাখবেন ব্যাংক বই আমার যদি ডেবিট প্রকাশ করে, ব্যাংক বই যদি ডেবিট প্রকাশ করে, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, অনেকবার আসছে। ব্যাংক বই অথবা বিবরণী যদি ব্যাংক বই যদি ডেবিট জের প্রকাশ করে, এটা ব্যাংক জমাতিরিক্ত। এটা কি জমাতিরিক্ত? এটা ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, আর ব্যাংক বই, আর ব্যাংক বই যদি ক্রেডিট জের প্রকাশ করে, এটাকে বলা হচ্ছে ব্যাংক জমা। এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে ব্যাংক, ব্যাংক জমা। বুঝছেন তো? এটাকে বলা হচ্ছে ব্যাংক জমা। পারবেন তো? এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্যাংক হিসাব, হিসাব, আর একটা হচ্ছে ব্যাংক বই অথবা বিবরণী। ব্যাংক বই যদি ডেবিট জের প্রকাশ করে, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকের বই যদি ক্রেডিট জের প্রকাশ করে, ব্যাংক জমা। কি জমা? ব্যাংক জমা। ভাইয়া পরীক্ষা প্রশ্ন আসছে তো, যে নগদান বই, ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসছে যে নগদান বইয়ের ডেবিট। ভাইয়া নগদান বইয়ের ডেবিট মানে কি? নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা। নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা। ভাইয়া নগদান বইয়ের ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। ভাইয়া কি? ব্যাংক জমাতিরিক্ত। এই যে পুরা চারটা ক্লিয়ার কিনা বলেন তো? এই পুরা চার্ট আপনারা ক্লিয়ার কিনা ভাই, আমার জানান তো।
এই পুরা চারটা কি ক্লিয়ার জানাইন তো ভাই, এই পুরা চারটা কি ক্লিয়ার জানাইন তো। ঠিক আছে, তাহলে পারা যাবে। এই চারটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। ব্যাংক হিসাব একটা, ব্যাংক বই একটা, ঠিক আছে। ব্যাংক বই যেই কথা, ব্যাংক বিবরণী একই কথা। ক্লিয়ার? ডান ডান ডান। এই ডান কিনা ডান লিখেন, সবাই ডান লিখেন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে, পরবর্তীতে যাই। দেখেন, গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি হলো সিএজি। কি বললাম? সিএজি, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি হলো সিএজি। সিএজি মানে কি? কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ইয়াস, কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, পারা যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি হলো কম্ট্রোলার অ্যান্ড জেনারেল অডিটর, সিএজি। তার নাম কি? সিএজি। ডান কিনা? ডান কিনা বলেন, ডান কিনা? ওকে। এই যে ভাইয়া, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ভাইয়া এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভেরি ভেরি আই, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, ঠিক আছে ভাই, পারতে হবে। সেবা প্রদান করা হয়েছে, কি করা হয়েছে? সেবা প্রদান করা হয়েছে। ভাই আপনি সেবা প্রদান করছেন মানে কি? আপনার আয় বৃদ্ধি পাইছে। আপনার কি হয়েছে? আপনি সেবা বৃদ্ধি, অর্থাৎ সেবা প্রদান মানে কি? আপনি সেবা প্রদান করছেন, তার মানে আপনার আয় বৃদ্ধি পাইছে। এখনো বিলের টাকা পাওয়া যায় নাই, আপনি এখনো টাকা পান নাই, তার মানে দেনাদার বৃদ্ধি পাইছে। তার মানে কি? তার মানে আপনি দেনাদার বৃদ্ধি পাইছে। দেনাদার কি হয়েছে? দেনাদার বৃদ্ধি পাইছে, তার মানে আপনার কি হয়েছে? আপনার আয় বৃদ্ধি। ভাইয়া আয় বৃদ্ধি, ভাইয়া বলুন তো, আয় বৃদ্ধি পাইলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয় না? আমরা তো সবাই জানি, যদি আয় বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সবাই জানি আমরা। আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে। আর দেনাদার চলতি সম্পদ, তার মানে চলতি সম্পদ বৃদ্ধি। দেনাদার তো চলতি সম্পদ না, তাহলে চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি, ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে? মালিকানা সত্ত্ব ও কি আয় বৃদ্ধি, না এটা তো হবে না। মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি, এক্স্যাক্টলি খ নাম্বার। পদবী তো প্রশ্নে আসে না, না এটা প্রশ্ন আসে না। মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি, ইকরাম ডি নাম্বার হবে। প্রাপ্য বিল বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। ডান কিনা? ডান কিনা বলেন, বুঝছেন কিনা বলেন? মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি, ডান কিনা বলেন, বুঝছেন কিনা? একদম বেঙ্গে বেঙ্গে বুঝাইছি, ঠিক আছে, ওকে। আমরা এবার পরবর্তীতে যাই ভাইয়া, ঠিক আছে। কারা কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখতো? সবাই জানি এটা হচ্ছে পেরুর অধিবাসী। কে? পেরুর অধিবাসী, ঠিক আছে, পেরুর অধিবাসীরা, ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে কারা কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখতো। কারা? পেরুর অধিবাসীরা। কারা? পেরুর অধিবাসীরা। ভাইয়া বুঝছেন তো? কারা? পেরুর অধিবাসীরা, সবাই জানি আমরা। হ্যাঁ, হুমায়ুন সুলতানা এ, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন ভাইয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট ভাইয়া, দেখেন কি বলছে? অগ্রিম আয়ের, অগ্রিম আয়, তার মানে ভাই কি? এই যে অগ্রিম আয় আপনার জন্য দায় না? ভাইয়া বলুন তো, অগ্রিম আয় আমার জন্য হচ্ছে দায়, আমার জন্য কি? দায়। বলছে অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ। ভাইয়া মেয়াদ উত্তীর্ণ মানে কি? ভাইয়া মেয়াদ উত্তীর্ণ মানে হচ্ছে আপনার কি? মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ মানে কি? ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মনে রাখবেন। এই যে অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে না, অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হইলে সেটা আয় হয়ে যায়। সেটা কি হয়ে যায়? সেটা আয় হয়ে যায়, ঠিক আছে। যেহেতু আয় হয়ে যায় সেহেতু দায় কমে যায়। আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, আর দায় কি? দায় কমে যায়। দায় কি? কমে যায়। আর আয় বৃদ্ধি মানে কি? আয় বৃদ্ধি মানে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আয় বৃদ্ধি মানে কি? আয় বৃদ্ধি মানে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি ভাইয়া। তাহলে দেখেন, দায় বৃদ্ধি না, দায় হ্রাস, দায় হ্রাস, দায় হ্রাস, ঠিক আছে। মালিকানা সত্ত্ব হ্রাস না, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে না। দায় হ্রাস, হ্যাঁ দায় হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ইয়াস, আনসার গ নাম্বার, আনসার গ নাম্বারটা। ভাইয়া আনসার কোনটা হবে ভাইয়া বলুন তো? আনসার হবে গ নাম্বারটা। আনসার কোনটা হবে? আনসার হবে গ নাম্বারটা। পারবেন তো? আনসার কোনটা হবে? আনসার হবে গ নাম্বারটা, ঠিক আছে, ক্লিয়ার? ডান কিনা? ডান কিনা? এই ডান কিনা লিখেন তো, ডান কিনা? সবাই ঘুমাই গেছেন নাকি?
আরে সবাইকে পড়াশোনা করতে হবে, চান্স পাইলে তো পারতে হলে পড়াশোনা করতে হবে। চলে আসছে, শিট। এই সবাই ক্লাস বুঝতেছেন তো? এই সবাই কি ক্লাস বুঝতেছেন বলেন তো? এই সবাই কি ক্লাস বুঝতেছেন? এই ক্লাসটা বুঝতেছেন বলেন তো? এই ক্লাস কি বুঝা যাচ্ছে? সবাই আমাকে কমেন্ট করেন তো যে ভাইয়া ক্লাস বুঝতেছি। হ্যাঁ, এই ক্লাস কি বুঝতে পারতেছেন বলেন তো ভাই? ভাই বলেন তো, এই ক্লাস কি বুঝতেছেন? ভাইয়া ক্লাসটা বুঝতেছেন বলেন। ক্লাস কি বুঝতেছেন? ক্লাসটা বোঝা যাচ্ছে? ক্লাস কি বুঝতে পারতেছেন বলেন? ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, একটু 1 মিনিট রেস্ট করেন, 1 মিনিট রেস্ট। ঠিক আছে, ক্লাস বুঝতেছেন? জি ভাইয়া, জি বুঝতেছি, জি। এই আমাদের কিন্তু প্রত্যেকদিন ক্লাস হবে, ঠিক আছে? আমাদের কিন্তু আগামীকালও ক্লাস আছে। আমাদের কিন্তু আগামীকালকেও ঠিক 8টা 30-এ, 8টা 30-এ আমাদের কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? আগামীকালকে হচ্ছে আমাদের 8টা 30-এ ক্লাস আছে, ঠিক আছে? 8টা 30-এ। সো সবাই ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? সবাই ক্লাসে চলে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কালকে কিন্তু, কালকে রাবির পরীক্ষা, এরপরে কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষা কুবিতে, ঠিক আছে? কুমিল্লা ইউনিভার্সিটিতে পরবর্তী পরীক্ষা। সো আশা করি সবাই চান্স পান, ঠিক আছে? সবাই ভালো করবেন, জাস্ট এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেন, ভালো করবেন সবাই ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এবার আমরা পরবর্তীতে যাই, আমরা এবার পরবর্তীতে যাই, ঠিক আছে? ওকে, দেখেন কি বলছে ভাইয়া, অগ্রিম ভাড়া। কি বলছে ভাইয়া? অগ্রিম ভাড়া কোন ধরনের ব্যক্তিবাচক হিসাব? ভাইয়া বুঝতে হবে, যদি আয়, যদি দেখেন আয় এবং ব্যয়, যদি দেখেন আয় এবং ব্যয়ের সাথে অগ্রিম অথবা বকেয়া আছে, কি আছে? যদি আপনি দেখেন আয় এবং ব্যয়ের সাথে, যদি আপনি দেখেন আয় এবং ব্যয়ের সাথে অগ্রিম অথবা বকেয়া, অগ্রিম অথবা বকেয়া এই কথা উল্লেখ আছে, তার মানে ওইটার নাম হচ্ছে, ওইটার নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক হিসাব। নাম কি? ওইটার নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক, ডান? এই ক্লিয়ার কিনা, ডান কিনা বলেন? যদি আপনি দেখেন আয় এবং ব্যয়, আয় এবং ব্যয়ের আগে, আগে অগ্রিম এবং বকেয়া এই কথা উল্লেখ আছে, তার মানে নিঃসন্দেহে ওইটার নাম হবে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এখানে দেওয়া আছে অগ্রিম ভাড়া, যদি পরীক্ষায় প্রশ্ন আসে অগ্রিম আয় কোন ধরনের হিসাব, যদি বলতো ভাইয়া অগ্রিম আয়, এই অগ্রিম আয় কোন ধরনের হিসাব, পারবেন? যদি বলতো ভাইয়া বকেয়া আয় কোন ধরনের হিসাব, পারবেন? অবশ্যই পারবেন। যদি বলে ভাইয়া বকেয়া ভাড়া, যদি বলে ভাইয়া বকেয়া ভাড়া কোন ধরনের হিসাব, পারবেন? যদি বলে ভাইয়া অগ্রিম ভাড়া কোন ধরনের হিসাব, তাও তো পারবেন। পারবেন কিনা বলেন ভাইয়া? 100টা প্রশ্ন পারবেন, ঠিক আছে? তার মানে কোন প্রশ্নের আগে, মানে যদি আয় এবং ব্যয় এই দুইটা জিনিসের আগে অগ্রিম এবং বকেয়া থাকে, তার নাম প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ক্লিয়ার? ডান কিনা? ডান। তার মানে কি হবে? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। বুঝছেন তো? ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখেন ভাই কি বলছে, লভ্যাংশ ঘোষিত হলে, লভ্যাংশ ঘোষণা করছেন আপনি, লভ্যাংশ ঘোষণা করছেন ভাইয়া, লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশ ডেবিট হয়। আপনি যদি লভ্যাংশ ঘোষণা করেন তাহলে লভ্যাংশ ডেবিট হয়। ভাইয়া প্রশ্ন হচ্ছে কেন ডেবিট হয়? ঠিক আছে, আপনি লভ্যাংশ ঘোষণা করেন কই থেকে? সংরক্ষিত আয় থেকে। আপনি লভ্যাংশ ঘোষণা করেন সংরক্ষিত আয় থেকে। ভাই মনে রাখবেন, এই সংরক্ষিত আয় হচ্ছে আমার মূলধন। আমার কি? এই সংরক্ষিত আয় মানে হচ্ছে আমার মূলধন। ভাইয়া মূলধন তো ক্রেডিট জের প্রকাশ করে, কিন্তু মনে রাখবেন যদি মূলধন কমে যায় সেটা ডেবিট জের প্রকাশ করে, তাই লভ্যাংশ ডেবিট। আর কি হবে ভাইয়া? লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? দায় বৃদ্ধি পায় না, দায় বৃদ্ধি পায় না, তার মানে পদেও লভ্যাংশ ক্রেডিট। দায় বৃদ্ধি পায় না, তাই পদেও লভ্যাংশ, পদেও লভ্যাংশ ক্রেডিট। দিস ইজ দ্য আনসার। লভ্যাংশ না, হবে না, হবে না। লভ্যাংশ ডেবিট, পদ লভ্যাংশ ডেবিট, ইয়েস, এটাই আমার আনসার। আমার আনসার কোনটা? এটা বুঝছেন তো? ক্লিয়ার? ডান?
ডান কিনা বলেন, ডান কিনা বলেন। ঠিক আছে, সংরক্ষিত আয় অথবা মূলধন। ঠিক আছে, আর মূলধন তো আমাদের ক্রেডিট হয়, কিন্তু মূলধন কমে গেলে ডেবিট হয়। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া বলেন তো, একটু আগে পড়াইছিলাম সকল সম্পদ ডেবিট, সকল সম্পদ ডেবিট এবং সকল দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে, ভাইয়া বলেন তো, সম্পদ, দায়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস নিয়ে কোন দাখিলা দেওয়া হয়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস নিয়ে কোন দাখিলা দেওয়া হয়? ভাই আমরা সবাই জানি প্রারম্ভিক জাবেদা। আমরা সবাই জানি, আমরা সবাই জানি প্রারম্ভিক জাবেদা। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে কোন জিনিস দেওয়া হয়? আমরা জানি প্রারম্ভিক জাবেদা। কি বললাম? প্রারম্ভিক জাবেদা। ভাইয়া মনে রাখতে হবে সমাপনী জাবেদা। ঠিক আছে, কি বললাম? ভাইয়া মনে রাখতে হবে সমাপনী জাবেদা। ঠিক আছে, সমাপনী জাবেদা। এই সমাপনী জাবেদার দিকে নোট করেন। এই সমাপনী জাবেদার মাধ্যমে কি করা হয়? সকল অস্থায়ী হিসাব, সকল অস্থায়ী হিসাব, সকল অস্থায়ী হিসাব, ঠিক আছে, অথবা নামিক হিসাব, সকল অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাবকে কি করা হয়? নামিক হিসাবকে বন্ধ করা হয়। ঠিক আছে, সকল অস্থায়ী হিসাব এবং নামিক হিসাবকে বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সমাপনী জাবেদার মাধ্যমে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অস্থায়ী হিসাবগুলো কি কি? সকল আয়, সকল আয় আমার জন্য অস্থায়ী হিসাব বন্ধ করা হয় সমাপনী জাবেদার মাধ্যমে। সকল ব্যয়, সকল ব্যয়, এরপরে উত্তোলন, এরপরে কি? উত্তোলন। ঠিক আছে, এক মালিকানার ক্ষেত্রে উত্তোলন, এরপরে কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ, কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ। এই চারটা জিনিসকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিই। কি করে দিই? বন্ধ করে দিই। ঠিক আছে, মনে রাখবেন এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিসকে বলা হয় বাস্তব হিসাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এই তিনটা জিনিসকে বলা হচ্ছে বাস্তব হিসাব। কোন হিসাব? বাস্তব হিসাব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস হচ্ছে বাস্তব হিসাব, বাস্তব হিসাব। আমার কথা বুঝছেন? এই তিনটা জিনিসকে বলা হচ্ছে বাস্তব হিসাব। ক্লিয়ার? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিসকে বলা হচ্ছে বাস্তব হিসাব। বুঝছেন? ডান কিনা ডান লিখেন, যদি ডান হন ডান লিখেন, ডান কিনা বলেন, ডান কিনা বলেন। ঠিক আছে, ডান কিনা বলতে হবে। ওকে, দেখছেন ভাই কত অনেকগুলা জিনিস লিখাচ্ছি, এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন ভাইয়া, এরপরে দেখেন কি বলছে, এরপরে দেখেন নিচের কোনটি সার সংক্ষেপকরণ? কি বলছে? নিচের কোনটি সার সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ? ঠিক আছে, নিচের কোনটি সার সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ? মনে রাখতে হবে ভাইয়া, এই যে রেওয়া মিল, এই যে রেওয়া মিলটা কি? রেওয়া মিল কাজ হচ্ছে, লিখেন, নোট, নোট করতে হবে ভাইয়া। এই রেওয়া মিল সার সংক্ষেপ, রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে সার সংক্ষেপ। রেওয়া মিল কি করে? রেমিল হচ্ছে সারসংক্ষেপ। ভাইয়া জাবেদা, ভাইয়া জাবেদা কি করে? ভাইয়া জাবেদা হচ্ছে লিপিবদ্ধ করে। ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস, ভাইয়া জাবেদা কি করে? জাবেদা হচ্ছে ভাইয়া লিপিবদ্ধকরণ করে। জাবেদা লিপিবদ্ধকরণ করে। ভাইয়া যদি পরীক্ষায় প্রশ্ন আসে খতিয়ান কি করে? ভাইয়া মনে রাখতে হবে খতিয়ান, এই খতিয়ান কি করে? এই খতিয়ান হচ্ছে স্থানান্তর করে। ভাইয়া খতিয়ানের কাজ কি? খতিয়ানের কাজ করা হচ্ছে স্থানান্তকরণ। কি? স্থানান্তকরণ। অথবা আরেকটি নাম কি ভাইয়া? আরেকটি নাম হচ্ছে ভাইয়া পোস্টিং। পোস্টিং মানে কি? স্থানান্তরকরণ না? স্থানান্তকরণ। তার মানে ইম্পর্টেন্ট। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সার সংক্ষেপকরণ। জাবেদার কাজ কি? লিপিবদ্ধকরণ। ভাইয়া খতিয়ানের কাজ কি? স্থানান্তকরণ অথবা পোস্টিং। তিনটা দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে, বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পরীক্ষা দেখুন কি বলছে, নিচের কোনটি সার সংক্ষেপ? সার সংক্ষেপ মানে কি? রেওয়া মিল। সার সংক্ষেপ মানে কি? রেওয়া মিল। হোপফুলি ক্লিয়ার। ঠিক আছে, বুঝছেন তো? এই ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, রেওয়া মিলের কাজ কি? জাবেদার কাজ কি? খতিয়ানের কাজ কি? ক্লিয়ার? রেয়া মিল জাবেদা খতিয়ানের কাজ কি? ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা জানান। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, দেখেন কি বলছে, ক্রয় জাবেদা হইতে, অর্থাৎ কোন জাবেদা? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা হইতে সাধারণত কখন সাবসিডিয়ারি খতিয়ান? কি বলছে? সাবসিডিয়ারি খতিয়ান মানে কি? জাবেদা থেকে খতিয়ান, জাবেদা থেকে খতিয়ান, জাবেদা থেকে
বলছে যে জাবেদা থেকে খতিয়ান, ভাইয়া মনে রাখতে হবে জাবেদা থেকে খতিয়ানে যাইতে হয় কিভাবে? দৈনিক। কি? দৈনিক। বুঝছেন? দৈনিক। অর্থাৎ জাবেদা থেকে যাইতে হয় খতিয়ানে কখন? দৈনিক। বুঝছেন তো? দৈনিক। কেন বলেন তো? কারণ আপনার যেই কোনো সময় আপনার প্রতিষ্ঠানে বিক্রি হইতে পারে, লেনদেন হইতে পারে। লেনদেন হইলে কই যায়? জাবেদায় যায়। আর জাবেদা যাওয়া মানে কি? খতিয়ানে যায়। তার মানে দৈনিক। তার মানে কি? দৈনিক। ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্রয় জাবেদা হইতে সাধারণত কখন সাবসিডিয়ারি খতিয়ানে পোস্টিং করা হয়? কখন সাবসিডিয়ারি খতিয়ানে পোস্টিং করা হয়? ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কখন পোস্টিং করা হয়? ওকে। ঠিক আছে ভাইয়া, ওকে। নেক্সট আমরা শিখবো, আমরা এবার শিখবো হচ্ছে কি, এবার আমরা কিছু পড়াশোনা করব, ঠিক আছে? সবাই নোট করতে হবে। হিসাব চক্র। আমরা এখন শিখবো কি? আমরা এখন শিখবো হচ্ছে হিসাব চক্র। ঠিক আছে, সবাইকে নোট করতে হবে, ঠিক আছে? আমরা এখন শিখবো হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র। ভাইয়া হিসাব চক্রের প্রথম কাজ কি? হিসাব চক্রের প্রথম কাজ হচ্ছে লেনদেনকে বিশ্লেষণ করা। লেনদেনকে বিশ্লেষণ। ভাইয়া 2 নাম্বার কাজ কি? জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণ, লেনদেনকে জাবেদাভুক্তকরণ। ঠিক আছে ভাইয়া, 3 নাম্বার কাজ কি? ভাইয়া 3 নাম্বার কাজ হচ্ছে খতিয়ান। খতিয়ান কি করা? খতিয়ান মুক্তকরণ। 3 নাম্বার কাজ কি? ভাইয়া 3 নাম্বার কাজ হচ্ছে খতিয়ান মুক্তকরণ। কি করণ? খতিয়ান মুক্তকরণ। ভাইয়া 4 নাম্বার কাজ কি? রেয়া মিল কি করণ? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে রেয়া মিল মুক্তকরণ। 4 নাম্বার কাজ কি? রেয়া মিল মুক্তকরণ। ঠিক আছে ভাইয়া, 5 নাম্বার কাজ কি? সমন্বয় দাখিলা। 5 নাম্বার কাজ কি? 5 নম্বর কাজ হচ্ছে সমন্বয় দাখিলা। 5 নাম্বার কাজ কি? সমন্বয় দাখিলা দেওয়া। ভাইয়া 6 নাম্বার কাজ কি? 6 নাম্বার কাজ হচ্ছে সমন্বিত রেয়ামিল প্রস্তুত করা। কি করা? সমন্বিত। 6 নাম্বার কাজ কি? সমন্বিত রেয়ামিলকে প্রস্তুত করা। অর্থাৎ আপনার কাজ কি? যে আপনি সমন্বিত রেয়ামিলকে প্রস্তুত করবেন। সমন্বিত রেয়ামিলকে আপনি প্রস্তুত করবেন। ভাইয়া 7 নাম্বার কাজ কি? 7 নাম্বার কাজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। কি করণ? 7 নাম্বার কাজ কি? আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত। ঠিক আছে ভাইয়া, 8 নাম্বার কাজ কি? সমাপনী দাখিলা। 8 নম্বর কাজ কি? ভাইয়া 8 নম্বর কাজ হচ্ছে সমাপনী দাখিলা দেওয়া। কি দেওয়া? সমাপনী দাখিলা দেওয়া। ভাইয়া 9 নাম্বার কাজ কি? 9 এন্ড লাস্ট। লাস্ট হচ্ছে সমাপন পরবর্তী রেওয়ামিল। কি করা ভাইয়া? অর্থাৎ সমাপন পরবর্তী রেওয়ামিল। সমাপন পরবর্তী রেওয়ামিল। এই যে এই 9টা হচ্ছে আমার হিসাব চক্র। এই 9টা কি ভাইয়া? এই 9টা জিনিস হচ্ছে আমার হিসাব চক্র। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মনে রাখবেন। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হিসাব চক্রের প্রথম ধাপ, মনে রাখবেন। এই হিসাব চক্রের প্রথম ধাপ এবং শেষ ধাপ মনে রাখবেন। প্রথম ধাপ এবং শেষ ধাপ, এই দুই জিনিসকে মনে রাখতে হবে। ঠিক আছে, হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের প্রথম ধাপ এবং শেষ ধাপ মনে রাখতে হবে। আরো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে হিসাব চক্রের 4 নাম্বার ধাপ কোনটা? রেয়ামিল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থ ধাপ, এটাও ইম্পর্টেন্ট। চতুর্থ ধাপ। আরেকটা জিনিস পরীক্ষায় প্রশ্ন আসছিল, হিসাব চক্রের 7 নাম্বার ধাপ কি? আর্থিক বিবরণী প্রস্তুত। সপ্তম ধাপ। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মানে ইম্পর্টেন্ট। তার মানে কি? ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে প্রথম, মনে রাখবেন। এটা হচ্ছে শেষ, মনে রাখবেন। 4 নাম্বার রেয়ামিল, মনে রাখবেন। 7 নাম্বার আর্থিক বিবরণী, এইটাকেও মনে রাখতে হবে। ক্লিয়ার কথা? বুঝছেন তো ভাইয়া? ক্লিয়ার কথা বলেন। ঠিক আছে, এই যে বললাম না, এই যে বললাম নাকি সমাপনী দাখিলা। ভাইয়া সমাপনী দাখিলা মানে কি? সমাপনী দাখিলা মানে হচ্ছে অস্থায়ী হিসাব বন্ধ করা হয়। এর মাধ্যমে অস্থায়ী হিসাব বন্ধ করা হয়। এর মাধ্যমে হচ্ছে অস্থায়ী হিসাবকে বন্ধ করা হয়। বন্ধ করা হয়। ঠিক আছে ভাইয়া, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সমাপন পরবর্তী রেওয়া মিলে কোন কোন হিসাবগুলোকে নেওয়া হয়? ভাইয়া মনে রাখবেন, সমাপন পরবর্তী রেওয়া মিলে বাস্তব হিসাব যায়। কোন হিসাব যায়?
সমাপন পরবর্তী রেওয়া মিলে বাস্তব হিসাব লিপিবদ্ধকরণ করা হয়। ভাইয়া প্রশ্ন, বাস্তব হিসাব কি কি? ভাইয়া তিনটা জিনিস, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিসকে বলা হচ্ছে বাস্তব হিসাব, যেটা সমাপন পরবর্তী রেওয়া মিলে যায়। ক্লিয়ার? ডান? ডান কিনা বলেন, ডান কিনা বলেন। ঠিক আছে, এরপরে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা। দেখেন, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টা ভাইয়া? অর্থাৎ এই যে হিসাব চক্র আছে না, এই হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কি ধাপ? ঐচ্ছিক। এই হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে কার্যপত্র। নাম্বার ওয়ান কি? এই কার্যপত্র। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ অনেকবার পরীক্ষায় আসছে। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে ভাইয়া বিপরীত দাখিলা। আরেকটা কি ভাইয়া? বিপরীত দাখিলা। এই বিপরীত দাখিলাও কি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঠিক আছে, এই বিপরীত দাখিলা নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই বিপরীত দাখিলা পরবর্তী বছরের, এই বিপরীত দাখিলা, এই বিপরীত দাখিলা পরবর্তী বছরের শুরুতে দেওয়া হয়, শুরুতে দেওয়া হয় ভাইয়া, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে বিপরীত দাখিলা, এই বিপরীত দাখিলা পরবর্তী বছরের শুরুতে দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস, যে বিপরীত দাখিলা পরবর্তী বছরের শুরুতে দেওয়া হয়। তার মানে বুঝতে পারছেন হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টা? ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান কার্যপত্র, যার ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট, ইংরেজি নাম কি? ওয়ার্কশিট। ঠিক আছে, নাম্বার টু বিপরীত দাখিলা, এটাও কি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, যেটা পরবর্তী বছরের শুরুতে দেওয়া হয়। কখন দেওয়া হয়? শুরুতে দেওয়া হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন। যদি এই জিনিসটা ক্লিয়ার হন, আমরা আরো একটা জিনিস শিখব, যার নাম কার্যপত্র। আমরা কার্যপত্র নিয়ে পড়াশোনা করব। কার্যপত্র সবাই নোট করতে হবে, কার্যপত্র। আমরা কার্যপত্র অথবা ওয়ার্কশিট, এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, ওয়ার্কশিট থিওরি প্রশ্ন আসে, কার্যপত্র এবং কি ওয়ার্কশিট। ভাইয়া মনে রাখতে হবে, এই কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কি ধাপ? ঐচ্ছিক ধাপ, ভালো কথা। ঠিক আছে, এই কার্যপত্র দেখবেন বড় বড় প্রতিষ্ঠান, অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠান কার্যপত্র তৈরি করে। কে তৈরি করে? তাহলে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে, বড় বড় প্রতিষ্ঠান কার্যপত্র তৈরি করে। পারা যাবে? ওকে ভাইয়া, এরপরে আসেন, লিখবেন অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি। দেখেন, আর্থিক বিবরণী তৈরি রোডম্যাপ, আর্থিক আর্থিক বিবরণীর রোড ম্যাপ বলা হয় কাকে? অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। আর্থিক বিবরণী তৈরির রোড ম্যাপ বলা হয় কার্যপত্রকে। আর্থিক বিবরণীর রোড ম্যাপ বলা হয় কার্যপত্রকে, অথবা বলতে পারেন খসড়া। আর্থিক বিবরণীর খসড়া পত্রকে বলা হয় কি? বলা হয় কার্যপত্রকে। কি বলা হয়? কার্যপত্রকে বলা হয়। বুঝছেন? এই পারা যাবে? কার্যপত্র সম্পর্কে বুঝছেন? কার্যপত্র হচ্ছে ঐচ্ছিক ধাপ, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে। আর্থিক বিবরণীর রোড ম্যাপ বলা হয় খসড়াপত্র। ঠিক আছে, অথবা সহজ করে, আর্থিক বিবরণীকে সহজ করে। সহজ করে কে? কার্যপত্র। আশা করি বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার এবার সবাই নোট করেন, কার্যপত্রে কোন কোন হিসাব বসে? সবাই নোট করতে হবে। কার্যপত্র কি বললাম? কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়, ইম্পর্টেন্ট ভাইয়া, কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, মনে রাখবেন কার্যপত্রে কোন কোন জিনিস অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, কার্যপত্রে প্রথম আসে রেয়া মিল। ঠিক আছে, এই রেয়া মিল কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, রেয়া মিল কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়। ভাইয়া আর কি হয়? ভাইয়া সমন্বয় দাখিলা, এই সমন্বয় দাখিলা রেয়া মিলে বসে, সরি কার্যপত্রে বসে। ভাইয়া সমন্বিত রেয়া মিল, সমন্বিত রেয়া মিল মনে রাখতে হবে, সমন্বিত রেয়া মিল কোথায় বসে? কার্যপত্রে বসে, সমন্বিত রেয়া মিল। ভাইয়া 4 নাম্বার কি? ভাইয়া আয় বিবরণী, আয় বিবরণী কার্যপত্রে বসে। কোথায় বসে? কার্যপত্রে বসে। এরপরে নাম্বার 5, নাম্বার 5 কি ভাইয়া? আর্থিক অবস্থার বিবরণী। নাম্বার 5 কি? আর্থিক অবস্থার বিবরণী। নাম্বার 5 কি? যে আর্থিক অবস্থার বিবরণী কই বসে? কার্যপত্রে বসে। ঠিক আছে, নাম্বার 6 সংরক্ষিত আয় বিবরণী। নাম্বার 6 কি? সংরক্ষিত, সংরক্ষিত আয় বিবরণী। ভাইয়া এই সংরক্ষিত আয় বিবরণী কই বসে? এটাও মূলত আমার কার্যপত্রে বসে। কি করে? কার্যপত্রে বসে। তাহলে এই 6টা জিনিসের বাহিরে
যে জিনিসটা হবে ওইটা আমার কার্যপত্রে অন্তর্ভুক্ত হবে না। তার মানে বুঝতে পারছেন? এই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে হিসাব চক্রে ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। কয় ধরনের? নোট করেন। হিসাব চক্রে ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। কয় ধরনের? একটা হিসাব চক্রে ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। কয় ধরনের? একটা হিসাব চক্রে ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। কয় ধরনের? ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। একটা হিসাব চক্রে ৩ ধরনের রেওয়া মিল পাওয়া যায়। হিসাব চক্র নিয়ে আদ্যোপাত্ত বলে দিছি। এবার বলেন ক্লিয়ার কিনা? পুরা বলেন তো ক্লিয়ার কিনা বলেন? হিসাব চক্র ক্লিয়ার কিনা বলেন তো? এই যে হিসাব চক্র ক্লিয়ার কিনা বললেন তো ভাই? ঠিক আছে, বুঝছেন তো? এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই, আমি যা লিখে দিলাম না, এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবাই সবাই কমেন্ট করেন তো এই হিসাব চক্র পুরোটা ক্লিয়ার কিনা? এই হিসাব চক্র ক্লিয়ার কিনা জানাইন তো আমাকে। এই হিসাব চক্র, এই হিসাব চক্র ক্লিয়ার কিনা আমারে একটু জানাইন তো ভাই। এই হিসাব চক্র ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করতে হবে তো, কমেন্ট করতে হবে ক্লিয়ার কিনা। ওকে, যদি ক্লিয়ার হন আমরা পরবর্তীতে যাই। ঠিক আছে, পরবর্তীতে যাই। ওকে, নোট করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে যাই। কি বলছে? নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? আপনারাই উত্তর করেন। নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? ভাইয়া জাবেদা অবশ্যই ধাপ। ভাইয়া আর্থিক বিবরণী অবশ্যই ধাপ। খতিয়ান অবশ্যই ধাপ। নগদ প্রবাহ নাউজুবিল্লাহ আমরা পড়ছিলাম, নগদ প্রবাহ কি পড়ছিলাম বলুন তো? আমরা নগদ প্রবাহ পড়ছিলাম? ছিল একবারও? দেখেন তো এখানে কোথাও কি লেখা ছিল নগদ প্রবাহ? কোথাও লেখা ছিল না। তাই আমার উত্তর কোনটা হবে? নগদ প্রবাহ। উত্তর কোনটা হবে? নগদ প্রবাহ। এক্স্যাক্টলি। জাহিদা দীপা, হুমাইয়া সুলতানা, ঠিক আছে, নগদ প্রবাহ। মনে রাখবেন এই নগদ প্রবাহ হচ্ছে আর্থিক বিবরণীর অংশ। এটা কি? এটা হচ্ছে আমার আর্থিক বিবরণীর অংশ। এই নগদ প্রবাহ কি? এটা হচ্ছে মূলত আমার আর্থিক বিবরণীর অংশ। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আর্থিক বিবরণীর অংশ। বুঝছেন? নগদ প্রবাহ হচ্ছে আমার আর্থিক বিবরণীর অংশ। ওকে, ভেরি গুড। আমরা পরবর্তীতে যাই। ঠিক আছে, কি বলছে? অগ্রদত্ত, কি বলছে? অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের ব্যালেন্স থাকবে 200 টাকা। সারা মাস ধরে 146 টাকা খরচ করা হলে কেশিয়ারকে কত টাকা দিতে হবে? এখানে দুই জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে বছরের শুরুতে, একটা কি? একটা হচ্ছে বছরের শুরুতে, ঠিক আছে, বছরের শুরুতে যা জের থাকবে, অর্থাৎ বছরের শুরুতে যা জের থাকবে বছরের শেষে, বছরের বছরের শেষে তাই থাকবে। বছরের শেষে কি থাকবে? বছরের শেষে তাই থাকবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। এটা হচ্ছে এক নাম্বার কথা। ঠিক আছে, এক নাম্বার কথা। ভাইয়া 2 নাম্বার কথা কি? সারা বছরে যা খরচ করবে, সারা বছর, সারা বছর যা খরচ করবে, সারা বছর যা খরচ করবে, ঠিক আছে, মাস শেষ করে আপনাকে তাই ফেরত দিতে হবে। মাস শেষে আপনাকে মাস শেষে তা ফেরত দিতে হবে। মাস শেষে তা কি দিতে হবে? ফেরত দিতে হবে। যা খরচ করছেন তাই আপনাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, ওকে। তার মানে সারা মাস ধরে খরচ করছে 146 টাকা, দিতেও হবে 146 টাকা। ক্লিয়ার? আপনি খরচ করছেন 146, দিতেও হবে 146। হোপফুলি ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাই কোনটি নিয়ন্ত্রণ হিসাব। ভাইয়া মনে রাখতে হবে কোনটি নিয়ন্ত্রণ হিসাব। উত্তর করুন তো ভাইয়া, কোনটি নিয়ন্ত্রণ হিসাব? ভাইয়া মনে রাখতে হবে, মনে রাখতে হবে ভাইয়া পাওনাদার, মনে রাখতে হবে পাওনাদার, পাওনাদার এবং দেনাদার, পাওনাদার এবং দেনাদার, পাওনাদার এবং দেনাদারকে বলা হয় নিয়ন্ত্রণ হিসাব। কি বলা হয়? নিয়ন্ত্রণ হিসাব। সকল প্রকার পাওনাদার এবং সকল প্রকার দেনাদারকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। কোন হিসাব? নিয়ন্ত্রণ হিসাব। সকল প্রকার পাওনাদার এখন এবং সকল প্রকার দেনাদারকে বলা হয় কি? নিয়ন্ত্রণ হিসাব। কোন হিসাব? ভাইয়া নিয়ন্ত্রণ হিসাব। বুঝা গেছে? নিয়ন্ত্রণ হিসাব। এখন মনে রাখতে হবে দেনাদার, কি বললাম? দেনাদার। আরেকটা কি? আরেকটা হচ্ছে পাওনাদার। এই দুইটা হচ্ছে কি? নিয়ন্ত্রণ হিসাব। মনে রাখবেন, আমি যেমন আমি বললাম তালহা, আমি বললাম কি? এই যে তালহা, এবং বললাম কি? সাদিয়া, ঠিক আছে,
এখন এখানে বললাম কি, এখানে বললাম হচ্ছে যেমন রাকিব, এখন বললাম হচ্ছে কি মাইশা, ঠিক আছে, মাইশা। দেখেন তো, এই যে দেনাদার এবং পাওনাদার, দেনাদার এবং পাওনাদার, এইটাকে বলা হয় নিয়ন্ত্রণ হিসাব। এটাকে বলা হয় কি বলেন তো ভাই? এইটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব। কোন হিসাব? এইটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব, নিয়ন্ত্রণ হিসাব। কিন্তু মনে রাখবেন, এই তালহা, সাদিয়া, রাকিব, মাইশা, এই চারটা জিনিসকে বলা হয়, মানে যেই কোনো নামকে বলা হয় নিয়ন্ত্রিত হিসাব। কোন হিসাব? নিয়ন্ত্রিত। অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত হিসাব। কোন হিসাব? নিয়ন্ত্রিত হিসাব। বুঝছেন কিনা আমাকে কমেন্ট করে জানান। বুঝছেন কিনা আমাকে কমেন্ট করে জানাইতে হবে ভাইয়া। বুঝছেন তো? এটা একটু কমেন্ট করে জানান। তার মানে কি? তার মানে কি কোনটি নিয়ন্ত্রিত? দানাদার। দানাদার হচ্ছে আমার নিয়ন্ত্রিত হিসাব। বুঝছেন তো? আমি মূলত কি বুঝাইলাম, বুঝছেন তো? যে পাওনাদার এবং দেনাদার, এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ হিসাব, নিয়ন্ত্রণ হিসাব, ঠিক আছে। কিন্তু বাকি যে জিনিসগুলো আছে, যেমন এই যে নামগুলো আছে না, নাম, এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত হিসাব। কোন হিসাব? নিয়ন্ত্রিত হিসাব। আশা করি বুঝতে পারছেন। ওকে, বুঝতে পারলে আমরা পরবর্তীতে যাই। দেখেন, কোন ধরনের দাখিলা বাধ্যতামূলক নয় বলেন তো ভাইয়া? আনসার করেন তো দেখি, পারেন কিনা। কোন ধরনের দাখিলা বাধ্যতামূলক নয়? একটু আগে পড়াইলাম, একটু আগে পড়াইলাম, বলেন তো, উত্তর করেন, উত্তর করেন তো সবাই। কই কই কই, সবাই কই? ঠিক আছে, উত্তর করেন তো। কই 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 কই, উত্তর করেন সবাই। কোন ধরনের দাখিলা বাধ্যতামূলক নয়? সমাপনী দাখিলা দিতে হয়, প্রারম্ভিক দাখিলা দিতে হয়, এক্স্যাক্টলি। বিপরীত দাখিলা, এটা ঐচ্ছিক। এটা কি? এটা হচ্ছে আমার ঐচ্ছিক। আরেকটা আছে কার্যপত্র, এটাও আমার ঐচ্ছিক। এটাও আমার কি? ঐচ্ছিক। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, সবগুলো পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো ক্রেতা, কি বললো? যদি কোনো ক্রেতা দ্বারে পণ্য ফেরত দেয়, তার মানে পণ্য ফেরত মানে কি? ক্রয় ফেরত। পণ্য ফেরত মানে কি? ক্রয় ফেরত। ঠিক আছে, ক্রয় ফেরত। যদি বিক্রয় দিত তাহলে বিক্রয় ফেরত। তাহলে হয়তো কি? তাহলে হয়তো হচ্ছে বিক্রয় ফেরত। ভাইয়া, এই দুইটা জিনিসের জন্য মেইনলি আমাদের দরকার ছিল কি? ক্রয় ফেরত বই অথবা বিক্রয় ফেরত বই। কিন্তু একটা অপশনও কি আছে? কি নাই, একটা অপশনও নাই। যদি আপনি দেখেন অপশনে দেওয়া নাই, তখন তার নাম হচ্ছে সাধারণ জাবেদা। তার নাম কি? তার নাম হচ্ছে সাধারণ জাবেদা, অথবা আরেকটি নাম কি? প্রকৃত জাবেদা। আরেকটি নাম কি? প্রকৃত জাবেদা। ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে। ক্রয় ফেরত মানে কি? অবশ্যই ক্রয় ফেরত বইতে হইতো। ক্রয় ফেরত মানে কি? ক্রয় ফেরত মানে হচ্ছে অবশ্যই ক্রয় ফেরত বইতে হইতো। কিন্তু ভাইয়া দেখেন তো, এই যে ক্রয় ফেরত বই এখানে দেওয়া আছে, ক্রয় ফেরত বই এখানে কিন্তু দেওয়া নাই। দেওয়া নাই মানে কি? এটা অবশ্যই সাধারণ জাবেদা অথবা প্রকৃত জাবেদা। অথবা কোন জাবেদা? প্রকৃত জাবেদা। আশা করি বুঝতে পারছেন। জাহিদা দীপা, হ্যাঁ। এরপরে আমরা পরবর্তীতে যাই। দেখেন, নগদান বইয়ের জের, উত্তর করেন তো ভাইয়া। অর্থাৎ নগদান বইয়ের জের, ঠিক আছে, অর্থাৎ নগদান বইয়ের জের বের করা হয় ভাইয়া দৈনিক। মনে রাখবেন, নগদান বইয়ের জের বের করা হয় দৈনিক ভাইয়া, দৈনিক, ইম্পর্টেন্ট। নগদান বইয়ের জের বের করা হয় দৈনিক। কখন? দৈনিক। নগদান বইয়ের জের বের করা হয় দৈনিক, পারতে হবে, ঠিক আছে, দৈনিক। ওকে, আমরা পরবর্তীতে যাই। দেখেন কি বলছে, সংশোধিত জাবেদা যে বইতে লেখা হয়, বলুন তো তাকে কি বলে? এই, এটা উত্তর করেন তো দেখি, পারেন কিনা। দেখেন, ইম্পর্টেন্ট। সংশোধিত জাবেদা যে বইতে লেখা হয়, বলুন।